আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন টেস্ট আগামীকাল থেকে তোমাদের ইনশাআল্লাহ সেই কাঙ্ক্ষিত ফর্ম পূরণ। তা ফর্ম পূরণের ক্ষেত্রে এবার যে নিয়মগুলো দিয়েছে সেই নিয়মগুলো একদম শর্ট হইতে আমি বলতে চাই, এবং তার সাথে মেডিকেলের যে নতুন যে আন্তর্জাতিক বিষয়টা আসছে সেটা আসলে আমরা কিভাবে পড়বো, কতটুকু পড়বো সেটা বলবো। তা প্রথম তোমাদের যে জায়গাটা ফোকাস করব সেটা হচ্ছে যে আসলে ফর্ম পূরণের ক্ষেত্রে তুমি কোন জায়গায় ভুল করতে পারো সেটা তোমাকে বলি। তার মানে ভুল যে জায়গায় তোমার করা উচিত হবে সেটা আগে একটু ভালো করে মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, লক্ষ্য করো যে তুমি যখন মেডিকেল কলেজগুলো চয়েস লিস্ট দিবা, মানে তুমি কোন জায়গায় পড়তে চাও, এই ক্ষেত্রে তোমাকে আমি বলবো যে তোমার নিজের বাড়ি কোথায় সেটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে তোমার বাড়িটা কোথায় সেটা খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ জন তোমাকে গড়পড়তা কথা বলবে। গড়পড়তা কথা কেমন সেটা আমি তোমাকে বলি। তোমাকে বলবে যে মেডিকেল কলেজগুলোর যে লিস্ট আছে সেই লিস্ট ধরে ধরে তুমি হচ্ছে একদম সিরিয়াল ওয়াইজ দাও। এইটা সত্যিকার অর্থে ঠিক জিনিস না। আমি আবার বলছি, এটা মোটেই ঠিক জিনিস না। বরং তুমি এই আন্দাজে দেওয়ার কারণে তুমি দেখবা যে তোমার 2 বার 3 বার, অনেকে আছে 4 বার ভর্তি হয়, মানে অনেকে বুঝে নেই মেডিকেলে চান্স পেয়েছে, সে সবই ঠিক আছে, কিন্তু দেখা গেছে সে 4 বার ভর্তি হয়েছে। কি কারণে ভাইয়া হইলো? একবার সে একটা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, তারপরে সে ফার্স্ট মাইগ্রেশনে আরেক জায়গায় ভর্তি হয়েছে, তারপরে সে দেখলো যে না তার সাইডে সে আরেকটা জায়গায় মাইগ্রেশন করছে, আবার ভর্তি হয়েছে, আবার আরেকবার মাইগ্রেশন করছে, ভর্তি হয়েছে। তার মানে এমনও আছে যে 4 বার সে ভর্তি হয়েছে। অথচ সে যদি একটু বুদ্ধি করে দিত, বুদ্ধি করে দেওয়াটাকে সেটা আমি বুঝাই দিব, তাহলে দেখা যেত সে হয়তো একবার দেওয়াতেই আল্লাহর রহমতে তার হচ্ছে তার যে 3 বার আলাদা 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 করে টাকা এক্সট্রা যে দিতে হইলো, এই টাকাটা তাকে দিতে হইতো না। তো এই জায়গাটা আমার মনে হয় একটু গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে আন্দাজে যদি তুই পূরণ করো তোমার ক্ষতি তোমার নিজের হবে, এবং আলটিমেটলি তুমি কবা যে ভাই আসলে আমি না বুঝার কারণে একটা ছোট্ট ভুল তোমার দেখা গেল কয়েকবার তোমার হচ্ছে টাকা দিতে হচ্ছে। তো এই জায়গাটা বুঝতে হবে। আচ্ছা, মেডিকেল কলেজে পড়ার ব্যাপারটা আমি তোমাকে একটু খালি বলে রাখি। সেটা হচ্ছে, তুমি যখন মেডিকেলে ভর্তি হবা খেয়াল করবা তোমার 5 বছর কিন্তু পড়াশোনা এবং ইন্টার্ন 1 বছর, তার মানে 6-6.5 বছর তোমাকে যেই মেডিকেলে তুমি চান্স পাও সেখানে তোমাকে থাকতে হবে। এরপরে তুমি চাকরির জন্য বিসিএস দাও বা নিজে কিছু করো বা বিদেশে দাও, কি করবা সেটা তোমার নিজের উপরে। তবে মেডিকেলে তোমাকে কিন্তু পড়ার সময় বলা যেতে পারে মেডিকেল কলেজের পড়া সত্যিকার অর্থে অন্য যে কোনো জায়গার পড়ার চেয়ে হিউজ। তুমি দেখবা ডক্টর জাকির নায়েক যে রয়েছেন উনি কিন্তু মেডিকেল কলেজ থেকে পড়ে ডক্টর হয়েছেন, ঠিক না? তা উনিও জানে যে উনি এত অসাধারণ মুখস্থ, ওনার খেয়াল রাখার আল্লাহ দক্ষতা দিয়েছেন, কিন্তু মেডিকেলের পড়ার পর থেকে ওনারও ঘাম ছুটে গেছে। মানে এরকম ইন্টারেস্টিং, মানে এত নলেজেবল, এত মনে রাখার দক্ষতা, কিন্তু দেখা যায় যে মেডিকেলের পড়াটা পড়তে গেলে টাইম লাগে। এই জন্য আমি তোমাকে বলবো যে তোমার নিজের বাসাটা যেখানে সেইটা খুব গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকের বাসার সাথে 2টা জিনিস মাথায় রাখলে তোমার আর ভুল হবে না। সেটাকে আমি তোমাকে বলি, ধরো যে প্রথম তুমি যেই জায়গায় বাংলাদেশে হও তুমি অবশ্যই চাবা যে ঠিক আছে আমি ঢাকায়, যদি ঢাকা মেডিকেলে আমি পড়তে পাই খুব ভালো, যদি আমি তারপরে ওইখানে হইল না স্যার সলিমুল্লাহ, ওকে ফাইন, তারপর শহীদ সোহরাওয়ার্দী, ফাইন। তার মানে তুমি ঢাকার 3টা মেডিকেল তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড চয়েস রাখা উচিত, তুমি যেখানেই হও। এখন 4 নাম্বার চয়েসটা কোথায় দিবা? ধরো তোমার বাসা যেখানে, তোমার বাসা যেখানে মানে ধরো যাক আমি এক্সাম্পল দেই যে তোমার বাসা, ধরো যে কথার কথা যে হচ্ছে তোমার বাসা হচ্ছে চিটাগাং, চিটাগাং, কিংবা ধরো যে তোমার বাসা হচ্ছে, আচ্ছা চিটাগাং দিয়ে বলি, চিটাগাং যদি হয় তা অনেকে আছে যে সে চিটাগাংয়েই পড়বে, সে ঢাকায়ও পড়বে না, শুধু ঢাকা মেডিকেল হলে পড়বে, সে সলিমিল্লাহ সোহরাওয়ার্দী পড়বে না। তাহলে তুমি ঢাকা মেডিকেলের পরে সেকেন্ড চয়েস তোমার চিটাগাং দাও, তারপরে তুমি যা আছে সেটা দিতে পারো। আচ্ছা, এখন ধরো যে তোমার চয়েস, তোমার বাসা হচ্ছে বরিশাল, বরিশালের স্টুডেন্ট কি করতে পারে যে সে চিন্তা করতে পারে যে ভাইয়া আমি ঢাকার যদি প্রথম 3টা হয় আমি ওইখানে পড়বো, আর না হলে আমি হচ্ছে যে ভাই আমার নিজের এলাকায় পড়তে চাই, ভালো, তাহলে প্রথম 3টা দেওয়ার পরে তুমি বরিশাল মেডিকেল কলেজ দিয়ে রাখো, ওকে। এরপরে ধরা যাক যে তোমার বাসা রংপুর, তাহলে তুমি ঢাকার প্রথম 3টা দেওয়ার পরে তুমি রংপুর দিয়ে দাও। শুনলে একটু অবাক লাগবে যে ভাইয়া এটা তো কেউ বলে না, বলে না কারণ জিনিসটা বোঝে না, না জানার কারণে। সবাই তোমাকে এক কথা বলবে, কিন্তু আমি তোমাকে আলাদা বলছি, মানেটা কি? তার মানে জিনিসটা আমি বুঝি দেখে তোমাকে বলতেছি। সবাই তোমাকে কি লিস্ট দেয় সেই লিস্ট আমি তোমাকে দেখাই দিই, যে সবার লিস্ট কোনটা সেটা দেখো। এই যে সবার লিস্ট হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, এইখানে তুমি দেখো আমি রিমাইন্ডার দিয়ে লাগছে যে সকল শিক্ষার্থীর বাসা ঢাকায় কিংবা ঢাকায় থাকতে আগ্রহী তারা চয়েস লিস্টের 4 নম্বরে মুগদা মেডিকেল কলেজ দিতে পারেন। তার মানে তুমি 4 নম্বরে আসো, তুমি ঢাকার স্থানীয়, তুমি ঢাকায় থাকবা, ওকে, তুমি 4 নম্বরে তুমি হচ্ছে যে এই যে ঢাকা ওই মুগদা মেডিকেল দিলা, তারপরে ময়মনসিংহ থেকে শুরু করে এইটা কোটালটা দিয়ে দিলা, এই সিকোয়েন্সটা তুমি দিতে পারো। তবে তোমার বাসা যদি এরকম হয়, ধরা যাক যে তোমার বাসা হচ্ছে বলবো যে কোথায় হতে পারে, ধরো যে খুলনা মেডিকেল কলেজ, দেখো এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট, তোমার বাসা হচ্ছে খুলনায়, তাহলে তোমার চয়েস লিস্টটা কেমন হওয়া উচিত? আমি তো যা বলছি যদি বুঝো তাহলে খুব ইজি হবে তোমার। তাহলে তুমি প্রথমে ঢাকা, তারপরে হচ্ছে সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী দিলা, তারপরে ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী,
এই রাজশাহীর পরে তুমি দেখবা, তুমি চাইলে বড় মেডিকেল যেগুলো আছে সেগুলো দিতে পারো, কিন্তু আমি দেখছি বেশিরভাগ ক্ষেত্রে একটা খুলনার স্টুডেন্ট সে সিলেটে কিন্তু পড়তে চায় না, সে রাজশাহী পর্যন্ত হইলে পরে অনেক ক্ষেত্রে আমি দেখছি যে সে ওই ঢাকার 3টার পরে দেখা যায়, যেহেতু এই খুলনা মোটামুটি মানে মেডিকেল কলেজগুলো বড় ছোট না, কিছু আছে যেগুলোতে সিট 250, কিছুতে সিট আছে 200, কিছুতে সিট আছে হচ্ছে 100, কোনোটাতে আছে 75, আমরা জানি এরকম করে। তা ব্যাপারটা হচ্ছে যেই মেডিকেল কলেজগুলো তুলনামূলক আগে হয়েছিল প্রতিষ্ঠিত সেগুলোতে সিট বেশি, এগুলো বড় ছোট বলে আসলে না, ব্যাপারটা হচ্ছে ওগুলো পুরাতন মানে আগে হয়েছিল। তা আমি দেখছি আমার পরিচিতর মধ্যে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একজন স্টুডেন্ট চান্স পেয়েছে ধরা যাক রাজশাহী মেডিকেলে, সে আলটিমেটলি তার বাসা খুলনা, সে রাজশাহীতে থাকে না এবং খুব একটা যৌক্তিকও না, সে কি করে যে খুলনায় চলে যায়। আবার অনেকে আছে চিন্তা করে যে না ঠিক আছে যে আমি হচ্ছে যে কুমিল্লায় চান্স পেয়েছি, মোটেই সে কুমিল্লায় থাকবে না, সে কিন্তু খুলনায় চলে আসবে যদি তার বাসা খুলনা হয়। আবার ধরা যাক একজনের বাসা হচ্ছে বগুড়া, সে যদি এই সিকোয়েন্স অনুসারে দেয়, ধরা যাক সে চান্স পেয়েছে খুলনা মেডিকেল, সে জীবনে খুলনায় থাকবে না এবং থেকে তার লাভ হবে না, লস হবে। তার মানে তার কিন্তু ওই খুলনা মেডিকেলের স্টুডেন্ট তার কুমিল্লার আগে খুলনা দেওয়া উচিত। আবার তুমি চিন্তা করো যে একটা কুমিল্লা মেডিকেল মানে কুমিল্লার স্টুডেন্ট, সে যদি, আমার যেটা অবজারভেশন, সে যদি হচ্ছে যে দেখা যায় যে আমাদের এখানে তুমি যদি দেখো রংপুর মেডিকেলও চান্স পায়, আমি দেখছি বেশিরভাগ ক্ষেত্রে কুমিল্লার স্টুডেন্ট সে রংপুরে চলে যায়। কেন? কারণ বাড়ির খুব কাছাকাছি হয়। তার মানে হচ্ছে তুমি তোমার বাসার কাছাকাছি মেডিকেল কলেজ যেটা আছে সেইটা যদি, এখন ধরা যায় একজনের বাসা হচ্ছে দিনাজপুর, তার কাছাকাছি 2টা মেডিকেল কলেজ আছে, একটা হচ্ছে রংপুর মেডিকেল কলেজ, একটা হচ্ছে ওই আব্দুর রহিম বা দিনাজপুর মেডিকেল কলেজ। তার কি করা উচিত? তার জন্য যেটা ভালো হবে, ঢাকার 3টা দেওয়ার পরেই 4 নম্বর মেডিকেল কলেজ তার রংপুর দিতে হবে। কেন? কারণ রংপুর আর দিনাজপুর কাছাকাছি, এত কাছাকাছি, এবং রংপুর হচ্ছে 250 মেডিকেল মানে 250 হচ্ছে সিট আছে, এবং দিনাজপুর তুলনামূলক তার চেয়ে তুলনামূলক হচ্ছে যে কম সিট আছে, মানে আগে প্রতিষ্ঠিত হয়েছে রংপুর, এই ক্ষেত্রে তুমি রংপুরে দিতে পারো। আমার কথাটা যদি বুঝতে পারছো কিনা আল্লাহ জানে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু তার মানে হচ্ছে যে মেডিকেল কলেজগুলোর যে সংখ্যা আছে যদি তুমি একটু ভালো করে দেখো, তাহলে তুমি দেখবা যে যেমন তোমার হচ্ছে, যদি আমি তোমাকে বলি, যেমন দিনাজপুর মেডিকেল, তারপর হচ্ছে জিয়া রহমান মেডিকেল কলেজ, তারপর খুলনা মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, এগুলো 200টা করে সিট আছে। তারপরে ঢাকা, রাজশাহী, চিটাগাং, রংপুর, তারপরে হচ্ছে যে ওইটাকে কি বলে বরিশাল, সিলেট, এগুলো প্রথমের দিকে যেগুলো পুরাতন, এগুলোতে 250। তা তোমার বাসা যে জায়গায়, ধরো যে খুব কাছাকাছি 2টা মেডিকেল আছে, যেটার একটা 250টা সিট, একটা 200টা সিট, তাহলে যেখানে 250টা সিট আছে সেইখানে দিবা। বুঝতেছো আমার কথা? এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখিও, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। এই জায়গাটা আমার মনে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে তোমার ওই এক্সট্রা যে 2-3বার ভর্তি হয়ে তুমি তোমার নিজের চয়েসফুল জায়গায় আসবে, এটা আর করতে হবে না, তোমার একবারে হয়ে যাবে। ঠিক আছে? তো এইটা আমার মনে হয় যদি বুঝতে পারো খুব ভালো। আচ্ছা, এখন ধরো একজনের বাসা রাজশাহী, সে কি করবে? রাজশাহীর স্টুডেন্ট দেখো তুমি ঢাকা, সলিমুল্লাহ, সৌরার্দি, আর অনেকে তোমাকে বলবে যে ঢাকা থাকলে লাভ। মূর্খ, ঢাকা থাকলে কি লাভ রে ভাই? ঢাকা থেকে কি অসাধারণ কি করবা? তোমার মাথার দাম, মাথা তোমার ভালো থাকবে ঢাকায়। ঢাকা তো আমি কই যে অস্বাস্থ্যকর। ঢাকা মেডিকেল যেহেতু অনেক পুরাতন, ওইখানে সবাই শহরে আগে থেকে থাকে এই কারণে, কিন্তু সত্যিকার অর্থে এই ঢাকার 3টা বাদ দিলে আমি বলবো তোমার বাসা হচ্ছে তোমার রাজশাহী, তুমি 4 নম্বরে রাজশাহী দাও। তোমার কেউ কিন্তু এটা বলবে না, তোমার কি বলবে, এ ভাই তুই 4 নম্বর যেই সিরিয়াল আছে সেইটাতে না। এটা হচ্ছে এই যে এত বেশি যে মাইগ্রেশন হয় এবং এইটা যে আন্দাজে টাকা একটা অপচয় হয়, এটা মূল কারণ হচ্ছে এইটা। এটা থেকে যদি তোমরা বের হও তাহলে সবচেয়ে ভালো হবে। তাহলে এই অনুযায়ী দিবা। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? আর তারপর আমি জানি যে অনেকে এই জিনিসটা বুঝতে পারে না, এবং যেখানে ফর্ম পূরণ করে, বিশেষ করে কোচিং সেন্টার বলো কিংবা যারা হচ্ছে যে দোকানে গিয়ে করে, তারা তো চায় যে একটা সিকোয়েন্স যদি থাকে একবারে ক্লিক করে দিল, দেখা গেল যে একবারে হয়ে গেল, না হলে নতুন করে সাজাইতে গেলে তার টাইম লাগে। এই জন্য তোমাকে আমি বলবো, তোমার নিজের এই সামান্য ভুলের জন্য পরে কিন্তু তোমার দেখবা যে তোমার মনটা খারাপ হয়ে যাবে। সত্যি কথা বললাম, তুমি পরে বুঝতে পারবা। যারা বুদ্ধিমান তারা যদি এই জিনিসটা প্রথমবারই করে, সে দেখবা যে তুমি তোমার অবস্থান নিজে বুঝতে পারবে। ধরো যে তুমি আলটিমেটলি রাজশাহী ছেলে ময়মনসিংহ, চট্টগ্রামে চান্স পেলে সে আলটিমেটলি থাকবে না, সে রাজশাহী চলে আসবে, এবং আসাই উচিত। আর ভাই এগুলো সেম পড়াশোনা, তুমি তোমার নিজের মাথাকে কিভাবে কাজে লাগাবে সেইটার উপরে তোমার চান্স হবে। আচ্ছা, এখন ধরো যে একজনের বাসা ধরো সিলেট, সে ঢাকার 3টা দেওয়ার পরে তার সিলেট দেওয়া আছে। ইন্টারেস্টিং এর জিনিসটা হচ্ছে, হ্যাঁ ভাই এবারে বুঝে গেছি। তারপর ধরো একজনের বাসা বরিশাল, ঢাকার 3টা দেওয়ার পরে বরিশাল। আর যার চিটাগাঙ্গের ক্ষেত্রে আমি তো বলি যে চিটাগাঙ্গের এত পুরাতন মেডিকেল কলেজ, এইটা ভাইয়া আমার মতে ঢাকার পরে সলিমুল্লাহ সে দিতে পারে, তারপরে সে যদি চায় ঢাকায় দিতে পারে, কিন্তু তারপরে আমার মতে তার চিটাগাং দিয়ে দিতে পারে। আর যদি তোমার চিটাগাঙ্গের প্রতি অ্যাফিনিটি থাকে যে আমি চিটাগাঙ্গে থাকবো, তাহলে হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এখন যদি কারো বাসা হচ্ছে কুষ্টিয়া হয়, আচ্ছা কুষ্টিয়ার কাছাকাছি তোমার, কুষ্টিয়া যে আছে কাছাকাছি তোমার কোন মেডিকেল কলেজ হয় সেইটা বলো। কারণ
বাসা তোমার এখন একটা বিভাগের মধ্যে, তুমি দেখো তোমার কাছাকাছি, তুমি কমেন্টস করো, আমি বুঝাই দিচ্ছি তাহলে। এবং তুমি দেখবে এমনও হইতে পারে যে তোমার বাসার কাছাকাছি 2-3টা মেডিকেল কলেজ আছে, তার মধ্যে তুমি দেখবে একটা বড় মেডিকেল আছে, একটা হচ্ছে বড় মানে পুরাতন, একটা হচ্ছে একটু মানে হচ্ছে মাঝারি বয়সে, আর একটা নতুন হয়েছে। তাহলে তুমি যেটা করবা যে সবচেয়ে বড়টা যেটা তোমার কাছে সেটা দিবা, তারপরে বাকি বড়গুলো দিবা, তারপরে তোমার মাঝারি যেটা আছে সেটা দিবা, তারপরে বাকি মাঝারিগুলো দিবা, তারপরে যেটা সবচেয়ে ছোট মানে ছোট বলতে নতুন সেটা দিবা, তারপরে বাকি নতুনগুলো দিবা। আর তুমি প্রশ্ন করতে পারো ভাই নতুন পুরানো আমি বুঝবো কি করে? খুব সহজ, তুমি সিট নাম্বারটা দেখলে বুঝতে পারবা। যদি তুমি সিট নাম্বার দেখো 250, তাহলে বুঝবা যে এগুলো হচ্ছে সবচেয়ে পুরাতন মেডিকেল। লিখে রাখো, নোট করে রাখো, 250 এগুলো সবচেয়ে পুরাতন। এরকম 8-9টা মেডিকেল কলেজ আছে। যদি দেখো যে 200, তাহলে এগুলো হচ্ছে তুমি দেখবা যে বুঝবা যে তারপরে হয়েছে। তারপরে তুমি দেখবা যে যদি ঠান্ডা মাথায় দেখো মানে 250-এর পরে 230 আছে, 230 আছে, তারপরে 200, তারপরে তুমি দেখবে 125 আছে, তারপরে দেখবা যে তুমি আমার যতদূর খেয়াল পরে 100 আছে, তারপরে 75 আছে, এরকম করে তুমি মিলাবা। বুঝতে পারছো আমার কথা? তাহলে ইনশাল্লাহ তোমার আর কোনো ভুল হবে না। একদম ক্লিয়ার আমার মনে হয় বুঝাইতে পারছি। ক্লিয়ার? হ্যাঁ। ঢাকায়ের জন্য কিভাবে দাও? ঢাকায়ের জন্য তুমি যদি ঢাকায়ের জন্য এই 3টা দেওয়ার পরে তুমি এই যে মুগদা মেডিকেল দিও, কারণ তুমি ঢাকায় থাকবা যেহেতু, কোথায় থাকলো 13 নম্বরে, মুগদাটা 4-এ দিও, তারপরে বাকি যেই সিকোয়েন্স আছে এইটা তুমি দিলে যথেষ্ট, এটাতে কোনো সমস্যা হবে না। কারণ এইটা মূলত বানানোই হয়েছে এমন ভাবে যে একটা স্টুডেন্টের বাসা তার হচ্ছে সেন্টারে, তার জন্য যেটা ভালো সেই অনুযায়ী এটা বানানো হয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট এটা না বোঝার কারণে ও মনে করে এটা বোধহয় স্ট্যান্ডার্ড মেডিকেল কলেজের চয়েস। ব্যাপারটা মোটেই এরকম না। এটা মোস্ট অফ দ্য স্টুডেন্টস না, টিচারই এই জিনিসটা না বোঝার কারণে এই ভুলটা করে। ক্লিয়ার? আমার মনে হয় ইনশাল্লাহ বুঝতে পারছো, এটা আর কোনো সমস্যা। আচ্ছা, স্বাক্ষর জিনিসটা কি সেটা বলি। স্বাক্ষর নিয়ে অনেকগুলো প্রশ্ন আসছে আমাকে অফিস থেকে, বলছে স্যার স্বাক্ষর জিনিসটা কি? আচ্ছা, স্বাক্ষরের ইংলিশ কি বলো তো? সিগনেচার, ঠিক না? সিগনেচার। আচ্ছা, পুট ইউর সিগনেচার, এটা নাউন। এইটার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, প্রিফিক্স আছে। সেই প্রিফিক্সটা কি হচ্ছে? সাইন। আচ্ছা, সাইন যে কোনো ল্যাঙ্গুয়েজ হইতে পারে। তুমি যদি তোমার সাইন বলো যে তোমার সাইন আগামী দিন, ধরো যে নাবিল, আমার সাইন দিলাম আমি এনে, এটা আমার সাইন হয়ে গেছে, যে এটা আবার কেমন কথা? হ্যাঁ, তার মানে সিগনেচারের ইংলিশ, বাংলা, ফার্সি, উর্দু, আরবি কিছু নেই। যে এটা সত্যি কথা, একদম সত্যি। তার মানে সিগনেচার হচ্ছে একটা চিহ্ন যেটা দিয়ে তোমাকে চেনা যাবে। তবে সাধারণত আমরা আমাদের নিজেদের নাম দিয়ে চেনাইতে চাই, এই জন্য কেউ নাম বাংলায় লেখে, কেউ লেখে ইংরেজিতে লেখে, যেভাবে তুমি লিখতে চাও তোমার যেটা মন চায়। তবে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে তুমি যেইটাতেই সিগনেচার দাও ঠিক সেইটা ওইটাই তুমি হচ্ছে পরীক্ষার খাতায় দিবা। কেননা তোমার পরীক্ষার খাতা সিগনেচার এবং এখন যেটা দিছো সেটা, অনেকে আবার 2-3টা সিগনেচার দেয়। এই জন্য তুমি খেয়াল করে রাখবা যে কোন সিগনেচারটা দিচ্ছ সেটা আগে থেকে যায় তোমার, এবং তোমার ইয়ার মধ্যে থাকবে, তোমার যে অ্যাডমিট কার্ডটা আসবে সেখানে তুমি তোমার সিগনেচারটা দেখতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, সবগুলো মেডিকেল কলেজে চয়েস দেওয়া বাধ্যতামূলক, কারণ এটা হচ্ছে অটোমেটেড যেহেতু করে, এই জন্য চয়েস দেওয়া সবগুলো বাধ্যতামূলক, সবগুলো বাধ্যতামূলক। তার মানে তোমার সবগুলো চয়েস অবশ্যই দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একেবারে অবশ্যই। আচ্ছা, আর এইবার একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সর্বোচ্চ 2বার তুমি এইবার ফর্ম পূরণ করতে পারবে। এইবার মানে আগে যেটা ছিল আনলিমিটেড, কি হচ্ছে 3-4বার ভুল করে 3-4বার ফর্ম পূরণ করে, কিন্তু এইবার বলছে যে তুমি 2বার, তার মানে একবার। আচ্ছা, ফর্ম পূরণ বলতে কি সেটা বুঝাই, তুমি টাকা যখন দিছো তারপরে আর ব্যাক করার সুযোগ নেই, একবার হয়ে গেছে। কিন্তু তুমি পূরণ করতেছো টাকা জমাতেও নেই, এরকম তুমি যতবারে করার সমস্যা নেই। কিন্তু যখন তোমার টাকা তুমি সেন্ড মানি করছো টেলিটক সিম দিয়ে 1000 টাকা, ওইবার মানে তোমার এক হয়ে গেছে। এখন কোনো কারণে এটা তোমার ভুল হয়েছে, তোমার মনে হচ্ছে যে এখানে আমি কোথাও একটা গ্যাঞ্জাম লাগাইছি, সেক্ষেত্রে তুমি দ্বিতীয় আরেকবার করার সুযোগ পাবা, তখন তুমি আরেকবার করতে পারবে, এবং তখন প্রথমের যে ইয়াটা আছে সেটা বাতিল হয়ে যাবে। আগে এটা নিয়ম ছিল না, আগে ছিল এটা যে তুমি জয়টা বার খুশি করো, টাকা দিবা, যেটা দিয়ে খুশি দিয়ে পরীক্ষা দাও। গতবার পর্যন্ত এটা নিয়ম ছিল, এবার একটা ভালো, এটা একদিক দিয়ে ভালো নিয়ম, এটা ভালো করেছে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি বলি এখানে, আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এইবার একটা জিনিস একেবারে স্পেসিফিক বলছে যে সিঙ্গেল আনসার। আগে কিন্তু এটা ছিল না। হ্যাঁ, আগে কিন্তু আনসার হইতো কিরকম জানো? সিঙ্গেল হইতে পারতো, তারপরে হইতে পারতো ডাবল হইতে পারতো, ট্রিপল হইতে পারতো, টেট্রাপল হইতে পারতো, মানে 4টা উত্তর আবার ব্লাঙ্ক হইতে পারতো। তা এইবার একটা জিনিস খুব স্পেসিফিক বলছে যে কোনো প্রশ্নের উত্তর 2টা হবে না, এটা বলে দিয়েছে ওরা। তার মানে কেউ যদি 2টা কোনো প্রশ্নের উত্তর দেখা, এটা ভুল। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? তার মানে ডাবল অ্যান্সার যে মেডিকেলে এতদিন একটা ইয়া ছিল সেটা এবার থেকে এটা ভালো করছে, এটা ক্লিয়ার করে দেওয়া। তার মানে এবার আমি আশা করি যে ঠিকভাবে সব দিবে। তারপরও মানে তোমাকে মাথায় রাখতে হবে ডাবল কখনোই দেখাবা না, এটা মাথায় নিবা। এখন থেকে ডাবল বলে আর কোনো জিনিস মেডিকেলে আনসার থাকবে না, একদম সিঙ্গেল আনসার, সিঙ্গেল করে দাগাবা, এই জিনিসটা একদম ক্লিয়ার করবা, ঠিক আছে? আচ্ছা স্যার, যদি স্যার ঢাকায় পড়ার ইচ্ছা না থাকে তাইলে
যাইতে পারবো সেইটা ফার্স্ট চয়েস দেওয়া যাবে, মানে বুঝি নাই স্যার। টাকা কি টেলিটক সিম রিচার্জ? হ্যাঁ, টেলিটকের যে কারো ওই যে একটা দোকানে গেলেই টেলিটক সিম দিয়ে পাঠাইলেই হয়েছে, ওটা তো কোনো বিষয় না। টাকা তো তোমার মোবাইল টাকা লাগবে তা না, অনেকে তো মোবাইলও নেই, ওর আবার সিম। কিন্তু হ্যাঁ, এইবার একটা নিয়ম আছে যে তোমার একটা মোবাইল থাকা উচিত। কেন? কারণ ওইখানে একটা নাম্বার আছে এবং তোমার আরেকটা অপশনাল নাম্বার দিতে পারবা। কোনো কারণে যদি, যেমন এরকম হয়েছে আমার স্টুডেন্টের ক্ষেত্রে হয়েছে, তার একটা ভুল হয়েছিল, এরকম 2টা স্টুডেন্টের হয়েছিল। তো ওইখানে তাদের নাম্বার বন্ধ ছিল, আবার ব্যাকআপ নাম্বার হিসেবে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া ছিল। ওইখান থেকে ফোন দেওয়ার পরে ওদের আবার স্টুডেন্টের সাথে যোগাযোগ করে তারপরে নাহলে পরীক্ষা দিতে পারতো না। তো এখন আশা করা যায় যে ওই জিনিসগুলো ইনশাল্লাহ হবে না। তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে অবশ্যই যেই কাজটা করবা সেটা যেই নাম্বারটা খোলা থাকবে, এরকম গার্ডিয়ানের নাম্বার বা যে কারো তোমার নিজস্ব ফ্যামিলির নাম্বার দিয়ে রাখবা, এবং ওইখানে তোমার হচ্ছে দেখবা একটা পাসওয়ার্ড এবং একটা কোড থাকবে, সেটাও ওইখানে তোমার করে রাখবো অটোমেটিক। এটা কোনো কঠিন জিনিসটা, চেষ্টা করবো এগুলো যাতে হারায় না যায়, ঠিক আছে? ওকে, মানে জিনিসগুলো একটু সংরক্ষণ করে রাখবা। অনেকে আছে পরীক্ষার আগে যায় কোচর মোচর করে, এটা খুব সহজ জিনিস। আর তোমার হচ্ছে এবার যেটা বলেছে সম্ভবত 12 থেকে 14 বা 12 থেকে 15 এরকম 14 বোধ সম্ভবত, ওই তারিখে হচ্ছে যে তুমি ওই তোমার যে আর কি বলে অ্যাডমিট কার্ড সেটা প্রিন্ট হবে, এবং এই মাসের সম্ভবত, হ্যাঁ আচ্ছা, সিট আর ভেন্যু নিয়ে একটু বলে রাখি, এটা ইম্পর্টেন্ট। যে এইখানে আরেকটা অনেকে ভুল করে, বিশেষ করে এটাতে ভুল করার চান্স থাকে বেশিরভাগ যাদের বাসায় ঢাকায়, তাদের ভুলটা বেশি হয়। কিভাবে ভুল হয় এটা বলি, এরা ভুলটা কোথায় করে। আচ্ছা, তাহলে এটা মোটামুটি বুঝতে পারছো, এটা আমরা পেজে একটু দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, সিট আর ভেন্যুর ব্যাপারটা বুঝাই। দেখো, যেমন তুমি ঢাকা মেডিকেল কলেজে, এই ঢাকা মেডিকেল কলেজের দেখো ভেন্যু কতগুলা: কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় লেকচার থিয়েটার, বাণিজ্য অনুষদ, সুবর্ণ বিজ্ঞান অনুষদ, মোকাররম ভবন এরিয়া, তারপরে গণিত ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখো, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে 1 2 3 4 5 6 7 8টা। তারপর হচ্ছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বেগম বেদরুন্নেসা মহিলা কলেজ। তাহলে এটা ঢাকা মেডিকেল কলেজের সেন্টার এরকম 10টা আছে। এখন তোমার বাড়ি যেইখানে ভাইয়া, ঠিক আছে, সেই জিনিসটাকে খেয়াল করবা। এখন তোমার বাসা যদি হয় এইগুলোর কাছাকাছি, এই যে, তাহলে তুমি ঢাকা মেডিকেল কলেজ সেন্টার দিবা। আর যদি তোমার এমন হয় যে তেজগাঁও কলেজ বা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি বাসা আর তুমি ঢাকার স্টুডেন্ট, তাহলে তুমি অবশ্যই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে দিবা। বুঝতেছো আমার কথা? অনেকে কিন্তু এটা না বুঝে ওর বাসা এক জায়গায় দিয়ে রাখছে আরেক জায়গায়, এটা করিও না। ঢাকায় যদি তুমি হও তাহলে তুমি অবশ্যই খেয়াল করবা যে তোমার এই ভেন্যুগুলো খুব ইম্পর্টেন্ট, যে তোমার এই ভেন্যুটা অবশ্যই দেখে তোমার বাসার কাছাকাছি যেটা আছে, ঠিক আছে, যে কোনো নাম্বার দিলে হবে, কিন্তু টেলিটক সিম থেকে টাকা পাঠাইতে হবে। তাহলে এইটা হচ্ছে তেজগাঁও, হ্যাঁ, তেজগাঁও কলেজ ঢাকা, শেরেবাংলা কৃষি বিদ্যালয়। তার মানে একটা স্টুডেন্টের বাসা ধরা যাক শেরেবাংলা ইয়ার পাশে, মনে করো আগারগা, তাহলে তার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সে বসে পরীক্ষা দিবে। কিন্তু অনেকে না বুঝে কাজ আমি ঢাকা মেডিকেল দিব, মূর্খ হইলে যা হয়, তাহলে কিন্তু তোমার একেবারে অধিক পাঠাই দিবে। তোমার কিন্তু দেখো পরীক্ষা দিন একটা আলাদা প্রেশার দরকার আছে, এটা প্রেশার নেওয়ার কোনো যৌক্তিক কারণে নেই। তুমি হচ্ছে এখানে দিবে তেজগাঁও কলেজ অথবা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এরপরে তুমি দেখো এখানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, এইটার তুমি দেখো। আবার তুমি ধরো, হ্যাঁ, যেমন ধরো যে তোমার বাসা যদি বেইলি রোডের আশেপাশে হয় তাহলে তুমি সলিমুল্লাহ মেডিকেল কলেজ দিবা। তারপরে ধরো যে তোমার বাসা আশেপাশে ধরো যে কাকরাইল বা সিদ্ধেশ্বরী, তবু তুমি সলিমুল্লাহ মেডিকেল। তার মানে এই ভেন্যুগুলো যে আছে এগুলোর কাছাকাছি যার যেটা বাসা, সে সেই মেডিকেল কলেজটায় ফার্স্ট চয়েস সিট দিবা। এখন মনে করো তুমি ঢাকার, ভেন্যু কিন্তু কয়েকটা, মানে ভেন্যু মানে এইটা কিন্তু ওই অপশনে থাকবে না, বুঝো নাই? কম্পিউটারে যখন পূরণ করবে তখন এই অপশনগুলো থাকবে না, এটা তোমাকে আগে বের করে তোমাকে দেখে নিতে হবে যে এই জিনিসটা দেখে তুমি মনে করো যে তুমি ঢাকায় স্টুডেন্ট, ঢাকায় তো পরীক্ষা দিবা, সেন্টার কয়েকটা চয়েস দেওয়া যায়। তাহলে তোমার যদি এগুলো কাছাকাছি, তাহলে তুমি স্যার সলিমুল্লাহ মেডিকেল প্রথম দাও। তারপরে তোমার বাসার কাছাকাছি যেই ভেন্যুগুলো আছে সেইটার দ্বিতীয় যদি তোমার ঢাকা মেডিকেলে হয় তাহলে ঢাকার দ্বিতীয় দাও, না হলে তুমি হচ্ছে যে যদি সোহরাওয়ার্দীর এই ভেন্যুগুলো কাছাকাছি হয় সেইটা। তার মানে এই ভেন্যুগুলোর যেটা তোমার যত কাছাকাছি সেটাকে তত ফার্স্ট চয়েস, সেকেন্ড, থার্ড, 3টা 4টা পর্যন্ত চয়েস দেওয়া যায়। এটা করলে আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, এরপরে তুমি লক্ষ্য করো মুগদামে, আচ্ছা, কারো যদি আবার ঢাকার মধ্যে মুগদার এই যে আশেপাশে, তাহলে সে মুগদাম ফার্স্ট দিবে। জিনিসটাকে আমি বুঝাইতে পারছি, ভেন্যু মানে তুমি যেখানে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। এবং মেডিকেল কলেজ 37টা, কিন্তু পরীক্ষার সেন্টার আছে 19টা, আর 19টা সেন্টারের মধ্যে একটা শুধু ঢাকা মেডিকেলে তুমি দেখো ভেন্যু 10টা। বুঝতেছো আমার কথা? এই জিনিসটা একটু মাথায় রাখো। তারপরে ধরো যে ঢাকা ডেন্টাল কলেজ, আচ্ছা, ঢাকা ডেন্টাল কলেজে যে সরকারি বাংলা কলেজ মিরপুর, আচ্ছা, তার মানে কারো বাসা যদি হচ্ছে যে এই যে কথার কথা যে মিরপুরের কাছাকাছি, তাহলে সেইটা দিতে পারে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ, কয়টা চয়েস দিতে হয় ইয়াতে দেখা যায় সাধারণত 3টা থেকে 4টা, ঠিক আছে? যেমন এইবার যেমন মাইগ্রেশন করতে পারবা সর্বোচ্চ 3 বার, আবার একবার মাঝখানে হঠাৎ করে 4 বার করছে। তো এইটা নিয়মটা তুমি ফর্ম পূরণের সময় এখানে তুমি দেখতে পাবা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ওরকম চয়েস দেওয়াই আছে, ওরা ওইখানে স্পষ্ট দেওয়াই থাকে যে এটা ফার্স্ট চয়েস, এটা সেকেন্ড, হ্যাঁ, এইভাবে।
ভাই ভেনু তোমার চয়েস দেওয়ার সুযোগ নাই, তোমাকে চয়েস দিতে হবে মেডিকেল কলেজ। ওইটার তুমি এই ভেনুটা কি কোথাও আছে এটা আমরা তোমাকে দিয়ে দিছি যাতে করে তুমি বুঝতে পারো। তোমার তো ওইখানে ভেনু দিয়ে রাখবে না, তোমাকে দিয়ে রাখবে তুমি কেন্দ্র কি ঢাকা মেডিকেল কলেজ দিতে চাও, না সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ দিতে চাও, নাকি সলিমুল্লাহ মেডিকেল কলেজ, না মুগদা মেডিকেল, ঢাকা ডেন্টাল। এটা হচ্ছে তোমার সেন্টার থাকবে, কিন্তু এই সেন্টারগুলো এগুলো ভেনু আমরা জানি। আর তুমি প্রশ্ন করতে পারো ভাই আপনারা কিভাবে জানেন? মেডিকেল পরীক্ষা যে হয় এটার আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমরা এগুলো নিয়ে কাজ করি না, আমরা জানি যে এই ভেনুগুলো এখানে আছে। বুঝতে পারছো আমার কথা? তার মানে তুমি তোমার এই ক্যালকুলেশন করে তুমি ভেনুটা আগে জানতেছো, আগে তো সবাই জানতো না, এটা আমরা পেজে দিয়ে দিব। সবাই জানতো না, এই জন্য আন্দাজে পূরণ করতো, দেখতো সে ঢাকায় বাসা, কিন্তু তার পরীক্ষার সেন্টারে যাইতে 2.5-3 ঘন্টা টাইম লাগতেছে, কারণ তার বাসা যেখানে সে সেন্টার দিয়ে রাখছে আরেক জায়গায়। তো এইটা তো এখন সুবিধা হয়েছে, খুবই সহজ। ঠিক আছে, চয়েস বলতে মেডিকেল কলেজের তোমার ভেনুর চয়েস তোমার 3টা বা 4টা। এটা কালকে থেকে সকাল 10টায় শুরু হবে, তখন দেখলেই বুঝতে পারবো 3টা বা 4টা থাকে। আর তোমার যেটা ওটাকে যেটা বলে মেডিকেল কলেজ, যেখানে তুমি হচ্ছে পড়তে চাও, সেটা তোমার সবগুলোই দিতে হবে। আর কোনো কথা নেই, আমার মনে হয় আমি বুঝাইতে পারছি। যেমন তুমি ধরো, আমি তোমাকে বলি, যেমন রংপুর মেডিকেল কলেজ যদি আমি যাই, তোমার দেখো তাহলে বুঝতে পারবা। যেমন তোমার হচ্ছে ধরো রংপুর মেডিকেল কলেজ, কথার কথা। আচ্ছা, রংপুর মেডিকেল কলেজে তোমার রংপুর মেডিকেল কলেজ আছে, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আছে। তা তোমার রংপুর মেডিকেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ পাশাপাশি, তুমি চাইলেও এই তুমি ক্যান্টনমেন্ট বা রংপুর মেডিকেল এই দুইটা তুমি আলাদা চয়েস তুমি দিতে পারবা না। তুমি চয়েস দিতে পারবা রংপুর মেডিকেল কলেজ। এইটা এইখানকার যারা কমিটি তারা হচ্ছে যে এটাকে তাদের হাতেও থাকবে না, এটা সেন্ট্রালি কম্পিউটার ওরিয়েন্টেড ভাবে অটোমেটেড হয়ে যায়, যে কারো পরীক্ষা হয় রংপুর মেডিকেল হবে, কারো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হবে। বুঝতেছো আমার কথা? এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে। দিনাজপুর যদি তুমি, আচ্ছা এটা আমরা পেজে দিয়ে দিব এখনই, তোমার টেনশনের কারণ নেই। দিনাজপুর হচ্ছে দিনাজপুর মেডিকেল কলেজ আছে, দিনাজপুর সরকারি মহিলা কলেজ। এখন তোমার পাশে দিনাজপুর হলে তুমি দিনাজপুরেই দিতে হবে। এখন দিনাজপুরের এই দুইটার যে কোনো জায়গায় তোমার পড়বে, কোনটা পড়বে এটা তুমি 14-15 তারিখে, 14 না 15 থেকে 16 তারিখ জানতে পারবা। কেননা 15 তারিখে হচ্ছে যে হলের যিনি সুপার তিনি হচ্ছে এটা জানতে পারবেন। ওই অনুযায়ী হলের হচ্ছে ডেকোরেশন হবে 16 তারিখ, এবং 17 তারিখ সকাল 10টায় তোমার পরীক্ষা। তাই এটা নিয়ে আমার মনে হয় যে কোনো টেনশন নেই। তাহলে স্যার বাসার কাছে যেই ভেনু পড়ে সেই মেডিকেল কলেজ চয়েস আগে দেবো। এই যে মার্জার মনে এটা বুঝে গেছে, ঠিক আছে। আচ্ছা মেডিকেল কলেজ 37টা আছে, ভেনু আছে 19টা। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া কেন ভেনু নাই? ভেনু এটা সরকারি কর্তৃক সিদ্ধান্ত যে এই 19টা জায়গায় আমরা ভেনু রাখছি। কেন তোমার এই যে যে হয়, এই যে তোমার গুচ্ছ যে পরীক্ষা, সবগুলো কি ভেনু থাকে? মানে সবগুলো কি সেন্টার থাকে? সেন্টার থাকে না। সেন্টার না থাকলে তো ভেনু আসার সুযোগে নাই। বুঝতে পারছো? আচ্ছা রাজশাহীতে যদি বলি, আচ্ছা এটা আমরা দিয়ে দিব, এটা নিয়ে অযথা। এই যে রাজশাহী মেডিকেল কলেজে দেখো কতগুলো সেন্টার, মানে ভেনু কতগুলো সেন্টার। তো এটা ভেনু হচ্ছে দেখো রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী সরকারি মডেল স্কুল, রাজশাহী কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ। তারপর রাজশাহী মেডিকেল কলেজের এতগুলো জায়গায় পরীক্ষা হয়। বুঝতেছো আমার কথা? আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে। আচ্ছা স্যার আমি আমার নিজ জেলার মেডিকেলে পড়বো, আমি স্যার ফার্স্ট চয়েস আমার নিজের জেলার মেডিকেল দিব, এইটা তুমি দিতে পারো, কিন্তু আমার মতে এটা মূর্খ। কেন তুমি যদি হঠাৎ ফার্স্ট হয়ে যাও বাংলাদেশে, তখন তুমি তো তখন তোমাকে, কিন্তু তুমি যেটা ফার্স্ট চয়েস সেটা তোমাকে দিবে। তুমি ফার্স্ট হয়েছো, কিন্তু তুমি ফার্স্ট চয়েস যে কোনো একটা মেডিকেল কলেজ হয়েছো, তা তুমি প্রথম ঢাকার 3টা দাও না কেন? তুমি মনে করো যে তুমি তোমার বাসা ধরো যে হচ্ছে যে কক্সবাজার মেডিকেল কলেজ, তুমি ফার্স্ট চয়েস দিলা, তুমি ফার্স্ট হয়েছো, তাহলে কিন্তু তোমার কক্সবাজার মেডিকেল দিবে, তোমাকে কিন্তু ওই ঢাকার ওগুলা দিবে না। কারণ তোমার মেরিট এবং তোমার চয়েস এই দুইটাকে একসাথে করে রেজাল্টটা দেয়। ঠিক আছে? ওকে, আমার মনে হয় বুঝতে পারছো আমি কি বলছি। আচ্ছা আর কোনো কথা নেই, এটা জিনিস একটু স্ক্রিনশট নিতে পারো, এটা আমরা দিয়ে দিব এখনই, এটা তুমি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবা। ওকে, তাহলে এই যে এইখানে সবগুলো হচ্ছে যে তুমি 19টা মেডিকেল কলেজ, এদের যে হচ্ছে তোমার ইয়াগুলো আছে, এই কেন্দ্র এবং ভেনু, এই তালিকাটা ইনশাল্লাহ দেওয়া আছে। আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকে বুঝতে পারছো। আচ্ছা আর তোমাদের প্রশ্নের মধ্যে ইংলিশ আর বাংলা, ইংলিশ বাংলা বলতে তুমি যদি পরীক্ষা দিবা, তুমি কি ইংলিশে দিবা নাকি প্রশ্নটা বাংলায় নিবা? সেটা যদি তুমি বাংলা হয় তাহলে বাংলা ঘর পূরণ করবে, ইংলিশ হলে ইংলিশ। যেটা দিবা পরীক্ষা হলে কিন্তু ওইটাই দিবে। তুমি যদি কবে আমি ভুল করে দিচ্ছি, হবে না, যেটা আছে সেটাই হবে। বুঝতে পারছো? আচ্ছা তারপরে আরেকটা জিনিস, ভেনু তোমার চয়েস না, ভেনু হচ্ছে, তুমি বুঝো না আমার কথা, এই নামগুলো ভেনু যেগুলো দেখছো এগুলো তুমি ওই কালকে যে ফর্ম পূরণ করবে সেখানে তুমি পাবাই না। এটা আমরা তোমাকে দিয়ে দিছি, তুমি এটা আমরা আজকে দিয়ে দিব। তো আমাদের এই ক্লাস শেষ হয়ে গেলে পেজে ওইখান থেকে তুমি হচ্ছে ওইটা করে প্রিন্ট করে তুমি হচ্ছে ওই অনুযায়ী তুমি দেখে দিও। ঠিক আছে? আর কোনো সমস্যা নেই। আচ্ছা এখন যেটা জিনিস এরপরে হচ্ছে যে তুমি যদি তোমার কোঠার ক্ষেত্রে ফ্রিডম ফাইটারের সন্তানরা কোঠা পাবে, তুমি যদি হচ্ছে ওই হও পার্বত্য যে অঞ্চল আছে সেইখানকার হও, সেইখানকার উপজাতি বা বাংলাদেশের অন্যান্য জায়গার উপজাতি তাদেরও কোঠা আছে,
তারপরে যেটা হচ্ছে যে ওই পার্বত্য চট্টগ্রামে বাস করে মানে হচ্ছে বাঙালি, কিন্তু তারা হচ্ছে উপজাতি বাঙালি, কিন্তু পার্বত্য চট্টগ্রাম ওদের জন্য কোঠা আছে। আবার রাঙ্গামাটি মেডিকেল কলেজে যে আছে ওইখানে 22টার মতো কোথায় যদ্দূর আমার মাথায় আসে যা আলাদা কোঠা আছে ওই জেলা। তো ভালো সিস্টেমটা সুন্দর করছে। 5380টা সিট। আগে জেলা কোঠা ছিল, এখন জেলা কোঠা নাই, ঠিক আছে। জেলা কোঠা এটাতে দরকারও নেই, এটাতে অনেকে দেখা যাইত অনেকের অধিকার নষ্ট হয়ে যেত। এখন আর সব জেলায় মোটামুটি কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ, যাদের বাসা থেকে যে ভেনু কাছে সেই মেডিকেল কলেজটাকে হচ্ছে চয়েস দিবে, মানে হচ্ছে সেন্টারের ক্ষেত্রে। আর ওই কোন কলেজে সে পড়বে সেটা তো সে দেখাই দিলাম, যে ঢাকার 3টা দেওয়ার পর সে যদি ঢাকা হয় তাহলে মুগদা সাইডে দিয়ে বাকিগুলো দিতে পারে, অথবা তার নিজের যে জায়গায় বাসা ঢাকার 3টা দিয়ে নিজের বাসার কাছাকাছি বড় মেডিকেল একটা দিল, তারপর বাকি বড় মেডিকেলগুলো দিল, তারপর মাঝারি মেডিকেল একটা দিল, দেওয়ার পর বাকিগুলো দিল, যদি ছোট থাক মানে তুলনামূলক নতুন থাকে সেটা দিল, দেওয়ার পর বাকিগুলো দিল। আমার মনে হয় প্রত্যেকে বুঝতে পার। আচ্ছা, প্রশ্ন ইনশাআল্লাহ আশা করি যে এই গভর্নমেন্টের আমলে প্রশ্ন ফাঁস হওয়ার 1%-এর সুযোগ নেই। কেন? তোমার এটা কি সুযোগ? এরকম 2 নাম্বারই মানুষ খুন করা যেরকম গুনাহ, প্রশ্ন ফাঁস করা, বুঝো এটা জিনিস। তুমি আরেকজনের অধিকার নষ্ট করতেছো। তুমি ডাক্তাররা কি করবা? সারা জীবন যত ভালো কাজ করবা সবগুলো যাবে কার অধিকার হরণ করছো শেষ। আর কারণ তুমি অধিকার নষ্ট করছো, জীবনে যত খারাপ আছে তোমার সেটা তো তোমার ভাগে থাকলো। আরেকজন যার অধিকার তুমি ধ্বংস করছো সেটা তো আল্লাহ জানে, তুমি তো জানো না। ওর সব খারাপ কাজের আমল তোমার নামে আসবে, যে এটা কি গনা, এটাই সত্যি কথা। মেডিকেল কলেজে চান্স পেতে চাও, জেন্টেল হয়ে ভদ্রভাবে ইয়া করবা, ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় যে চয়েস লিস্ট এবং এইটা জিনিস প্রত্যেকে বুঝতে পারছো। আচ্ছা, এখন এইটার সাথে তোমাদের হচ্ছে আমরা যে মেডিজিনিয়াস পরীক্ষাটা আমরা চাই আগে আগামীকালকে তুমি ফর্মটা পূরণ করে সুন্দর করে, এরপরে হচ্ছে যে আমরা পড়ার মধ্যে এখন আসবো। আর আমার মনে হয় যে এটা নিয়ে কারো মুক্তিযোদ্ধার নাতিদের কোনো কোঠা নেই, শুধু হচ্ছে সন্তানদের আছে। মুক্তিযোদ্ধার সন্তানরা কোঠা পাবে, এবং সেক্ষেত্রে আগে ছিল 2%, তারপর এটা 5% করছে, ঠিক আছে? মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত দেওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা নাতিদের কোনো কোঠা নেই। কিসে আবার নাতির কোঠা? এই দেশ স্বাধীন হয়েছে নাতির কোঠা দেওয়ার জন্য না, প্রশ্নে না। নীতি নৈতিকতা, হ্যাঁ। আচ্ছা, সেন্টার কবে প্রশ্ন পাঠায়? আচ্ছা, সেন্টারে কবে প্রশ্ন পাঠায় এটা তোমার চিন্তা কেন? সেন্টারে কবে প্রশ্ন পাঠায় এটা এগুলো প্রশ্ন, সেন্টারে কবে প্রশ্ন পাঠায় সেটা কেন? তো সেন্টার কিভাবে প্রশ্ন পাঠায় সেটা আমরা জানি, এটা তোমার চিন্তা। তোমার কাছে যে পরীক্ষা হবে সেন্টারে কিভাবে প্রশ্ন, এইসব এই টাইপের প্রশ্নে যে কমেন্টস করবে ও এমনভাবে ইয়া করবে, এরপরে যদি কেউ করে শয়তানি চিন্তা যার, সে আমাদের ক্লাস না, সে অন্য জায়গায় একদম চুরি বাটপারি, এগুলো আমি পছন্দ করি না, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ বুঝতে পারছো যে জিনিসটা কি। আচ্ছা, এখন আমরা যেটা স্যার ফ্রিডম ফাইটারদের ছেলে বয়স এখন কত হবে? আচ্ছা, কত হবে এগুলো নিয়ে আমি প্রশ্ন করি না, ওগুলা ওইটা ইয়াতে আসবে, সেটা নিয়ে আমরা পরে দেখবো। আচ্ছা, এখন আমরা ইয়াতে চলে যাই। দেখো, তোমরা ইউনাইটেড নেশনসের নাম শুনছো? ইউএন, ওকে। দেখো, এখানে কিন্তু তুমি 6টা ল্যাঙ্গুয়েজে তোমার হচ্ছে যে ইউনাইটেড নেশনে 6টা ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে তুমি হচ্ছে যে তোমার সমস্ত কার্যক্রম পরিচালনা হয়। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? তা এখন তোমার মনে করো দিয়ে দেয় মেডিকেল অ্যাডমিশনে এই টাইপের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যে নিচের কোনটা হচ্ছে নয় বা কোনটা হয়। তো এই টাইপের কোশ্চেন্সের উত্তর তুমি কিভাবে দিবা? ধরো আমরা তো আমাদের বইয়ে লিখে দিয়েছি, তারপর তোমাকে আমি বলি, তুমি জাস্ট এমনিতে খেয়াল রাখবা, মুখস্থ করবা না। হ্যাঁ, চীনের আছে না, চীনের মনে করো রুই আছে না, রুই, এই রুই মাছ না খেয়ে তোমার মনে করো যে খুব আফসোস হচ্ছে, তুমি বলবো যে হ্যাঁ ভাই এটা তো হইতে পারে, তাহলে 1 নম্বরে হচ্ছে চীনা ভাষা হইতে পারে, ঠিক না? আচ্ছা, এরপরে এই যে এটা হচ্ছে রুশ, মানে হচ্ছে যে কেউ বলবে যে হ্যাঁ ভাইয়া যেটা হচ্ছে রাশিয়ান যে ভাষা আছে, ঠিক না? আচ্ছা, রাশিয়ান যে ভাষা আছে, এটা আমি তোমাকে একটু খালি বলি, তো রাশিয়ান ভাষা কি রুশ? ওকে, ফাইন, তাহলে এটা আমরা রাশিয়ান না লিখে রুশ লিখে ফেলি, ওকে। আচ্ছা, এবার একটু খেয়াল করো তো, যে এই চীনের রুই, রস্যই যে জিনিসটা আছে না, রস্যইতে কি হইতে পারে? যে কেউ বলবে ইংরেজি হইতে পারে, ওকে, ইংরেজি, ওকে। আচ্ছা, এইখানে তুমি দেখবো আফসোস যে আছে, এইখানে তুমি খেয়াল রাখবা যে আতে হচ্ছে আরবি আর ফতে হচ্ছে ফার্সি। হ্যাঁ, আচ্ছা, এখানে বলে রাখি ফার্সি আর ফরাসি এই দুইটা কিন্তু আলাদা, এবং মেডিকেলে আসার মতো খুব ইম্পর্টেন্ট। খেয়াল রাখবে এটা কিন্তু ফরাসি, ফরাসি মানে ফ্রেঞ্চ, আর পরেরটা এই দন্তাস্ব মিলে স্প্যানিশ। আচ্ছা, আমি তোমাকে এটা কেন বললাম, তুমি দেখবা যে মেডিকেলের প্রশ্নগুলো যখন আসে না, তখন তোমার হচ্ছে যে একটু সহজভাবে তুমি খেলা চাইবে। তার মানে চীনের একটা রুই মাছ আছে যেটা না খেয়ে তোমার আফসোস, তো তোমার ভুল হইতে পারে কোথায়? এই যে এখানে দেখো ফরাসি এবং ফার্সিটা, ফার্সি হচ্ছে পারস্য যেটা আছে না ইরান, সেটার ভাষা, এটা কিন্তু আলাদা। ফ্রেঞ্চের ভাষা হচ্ছে ফরাসি, ঠিক আছে? স্পেনের ভাষা স্প্যানিশ, আর আরব যে অঞ্চলগুলো সেটা আরবি। ইংরেজি তো বুঝতে পারছো, ইংল্যান্ড, আমেরিকা, হ্যাঁ, এদের। রাশিয়ানদের ভাষা রুশ, আর চীনের ভাষা হচ্ছে মানে
চীন যেটা রয়েছে সেটার হচ্ছে চীনা যে ভাষা আছে সেটা। ওকে, এখন তুমি দেখো এখানে এইটার মধ্যে 5টা দেশ এমন আছে যারা হচ্ছে তোমার, আমি বলতে পারি যে এরা স্থায়ী সদস্য, আর বাকি 10টা নতুন নতুন সদস্য যুক্ত হয়, টোটাল 15টা থাকে। এবং তুমি দেখবা যে ইউনাইটেড নেশনস 1945 সালে গঠিত হয়েছে, এবং খেয়াল রাখবা যে 24 অক্টোবর সম্ভবত, কত বলো তো, 24 অক্টোবর। এবং যখন দেশটা গঠিত মানে এই সংস্থাটা প্রতিষ্ঠিত হয়েছে তখন টোটাল 51টা দেশ, 51টি দেশ হচ্ছে সেখানে ওই প্রাথমিকভাবে সদস্য ছিল। তুমি খেয়াল করবা যে তুমি যখন পড়ো না, ওই যে ইনসুলিন পড়ো না, ইনসুলিন কিন্তু খুব লাগে না, ইনসুলিনের কিন্তু 51টা অ্যামাইনো অ্যাসিড আছে। 51টার মধ্যে 50টা দেশ সেখানে হচ্ছে স্বাক্ষর করছে। 50টা কি করছে বলতো, স্বাক্ষর করছে। আর একটা দেশ সে স্বাক্ষর করেনি, কিন্তু তারপরে সে সদস্য, সে জার্মানির ভয় একজন ছিল, তার নাম হচ্ছে পোল্যান্ড। কি নাম বলো, পোল্যান্ড। পোল্যান্ড হচ্ছে স্বাক্ষর না করেও সে হচ্ছে ওইখানকার ওই প্রথম 51টা দেশের মধ্যে সে হচ্ছে যে তার নিজের সম্মান অর্জন করে নিচ্ছে। এবং ইউনাইটেড নেশনস যে তৈরি হয়েছে, এটার মূল উদ্দেশ্য ছিল যাতে শান্তি প্রতিষ্ঠা। জলপাই রং আছে না, জলপাই রং, এইটা হচ্ছে তার প্রতীক। এবং খেয়াল করবা যে এটা খুব সহজ করে পড়বা, তার মানে যেই জায়গা থেকে প্রশ্ন আসবে শুধু সেইটা। এবং এটা যদি সদর দপ্তর তুমি দেখবা যে হচ্ছে যে নিউ ইয়র্ক যে শহর রয়েছে সেটা। তবে এখানে আরেকটা কোশ্চেন আসে, ইউরোপীয় ইউনিয়নেরও এটা সদর দপ্তর আলাদা আছে, সেটা যদি আমরা বলি সেটা হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডের যে রাজধানী। তুমি জাস্ট খেয়াল রাখবা যে সুইজারল্যান্ডের যে জেনেভা আছে সেখানে এটা হয়। আচ্ছা, এরপরে আচ্ছা তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল করবো আমরা। ওকে, আচ্ছা, সাধারণ জ্ঞান আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে প্রথম থেকেই প্রত্যেকদিন একটু করে পড়া উচিত। মানে পড়বা না, এটা যদি করো তো এটা কিন্তু মানে আফসোস অনেকে হয় না, মেডিকেল কলেজ তুমি জানো নিশ্চয়ই। তো তোমার একটা জিনিস খেয়াল করবা যে তোমাকে অনেকেই আমরা এই কথাটা স্টুডেন্টদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছি যে ভাইয়া 95, 96 ভালো করে পড়ো। আচ্ছা, 95, 96 তো তুমি অবশ্যই ভালো করে পড়বা, 4 নাম্বার কি একদম না পড়ে যাবা, প্রশ্নই না। একেবারে কম হইলেও যে না এই জিনিসগুলো আমার পড়া উচিত, পড়ে আমি যাব, না হলে দেখলা যে তুমি একটু পড়লে পারতা কিন্তু ওইরকম প্রশ্ন আসছে তুমি পারলা না, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। তা সবাই যদি মানে মেডিকেলের জন্য কাছাকাছি চান্স পাওয়ার মতো প্রিপারেশন তো 25, 30, 35,000 স্টুডেন্ট থাকে, তাহলে কোন 5,000 চান্স পাবে, 5,300 সামথিং চান্স পাবে, যে একটু ডিফারেন্ট। এবং দেখবা মেডিকেলের লাস্ট যে নাম্বারটায় চান্স হয় তার 4-5 নাম্বারের মধ্যে কিন্তু মানে 6, 7, 8,000 স্টুডেন্ট থাকে, এবং 7, 8 নাম্বারের মধ্যে প্রায় 12,000-এর মতো স্টুডেন্ট থাকে। তার মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, এটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবা যে মানে এটা ভালো করে পড়বা না তাহলে একেবারে শেষ। হ্যাঁ, চেষ্টা করবা যে একদম চায়নার সামারি ওটা এমনিতে দেওয়া হয়েছে যে আমরা কিভাবে এটা পড়াই, সেই জিনিসটা একটু তোমাকে জাস্ট বোঝানোর জন্য আমরা তো এটা আছে। তাহলে আচ্ছা, আমি যেটা বলছিলাম জাতিসংঘ দিবস কবে খেলা আছে তো 24 অক্টোবর, তাহলে 6টা ভাষা আছে, চীনের রুই নাকি আফসোস হচ্ছে, তাহলে হচ্ছে চীনা ভাষা, তারপর হচ্ছে রুশ, তারপর হচ্ছে ইংরেজি, তারপর আরবি, তারপর হচ্ছে এটা খেয়াল রাখবা যে ওই ফার্সি না কিন্তু ফরাসি। হ্যাঁ, এটা আমি তো বুঝি যে প্রশ্নটা কিভাবে দিতে পারে, অনেকে দেখে ওটা ভুল করে ফেলবে। হ্যাঁ, ফার্সি ফরাসি খেয়াল রাখবো, ফরাসি হচ্ছে ফ্রেঞ্চ এবং স্প্যানিশ। তারপর হচ্ছে 24 অক্টোবর, এটা হচ্ছে জাতিসংঘ দিবস, 51টা দেশ ওইখানে হচ্ছে সাইন করছে, মানে প্রাথমিক সদস্য ছিল তার মধ্যে 50টা সাইন করছে, একজন সদস্য সাইন না করে হয়েছে, সেটা হচ্ছে পোল্যান্ড। ঠিক আছে, আর তোমরা নিশ্চয়ই নাম শুধু তাইওয়ান, ও কিন্তু জাতিসংঘের সদস্য না। তাইলে এইটা জিনিস আমরা একটু ভালো করে খেয়াল করব। আচ্ছা, এরপরে যদি তোমাকে আমি বলি জাতিসংঘের, তুমি খেয়াল করবা যে স্থায়ী দেশ যে 5টা, সেই 5টা তোমরা প্রত্যেকেই জানো কিন্তু। তারপরে একটু জাস্ট বলে রাখি যে আমেরিকা হইতে পারে, ইংল্যান্ড হইতে পারে, তারপরে কি হবে, চায়না হবে, ফ্রান্স হবে, রাশিয়া হবে। তাইলে এটা আচ্ছা। এবং যে কোনো জিনিস খেয়াল করার ক্ষেত্রে আমি যেভাবে তোমার পছন্দ করি, যে ব্রেন যেভাবে কাজ করে, তুমি এতে আমেরিকা, ঠিক না, এতে আমেরিকা মারিকা, ওকে। তারপরে বিতে ব্রিটিশ, যদিও ব্রিটিশ মানে হচ্ছে ইংল্যান্ড, ঠিক না, ব্রিটিশ। তারপরে সিতে হচ্ছে চায়না, তুমি খেয়াল করবা যেভাবে। তারপরে তুমি খেয়াল রাখবা যে ABCD E D আর E দরকার নাই, ইতে ইংল্যান্ড হয় জানি, কিন্তু আমরা এটা দেবো না ইচ্ছা করে, কারণ ব্রিটিশ দিয়ে দিছি। এতে কি হয়, ফ্রান্স, এবং এই যে ফ্রান্সের পরে এই যে আরতে হয় কি, রাশিয়া। তাহলে এই 5টা হচ্ছে স্থায়ী সদস্য, ঠিক আছে। এদের ক্ষমতা আছে যে এরা ভেটো দিতে পারে, ভেটো মানে আমি মানি না, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, তাই নিজেদের প্রত্যাহার করে নিছে, ভেরি ফাইন, ওকে। তাহলে জিনিসগুলো একটু বুদ্ধি করে যদি আমরা পড়ি, তাহলে তুমি দেখবা যে তোমার একেবারে মনে হবে যে ভাই কিচ্ছু না, মানে খুবই সহজ জিনিস হবে। তা আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে যে ভাইয়া আন্তর্জাতিকের 4টা প্রশ্ন থাকবে, এটা আমরা মোটামুটি বলতে পারি। হঠাৎ একবার 7টা আসছে, হ্যাঁ, সেটা ব্যতিক্রম, কিন্তু 4টা প্রশ্ন এটা আমরা ধরে রাখি যে আন্তর্জাতিক থেকে 4টা, কখন 5টা দিতে পারে তো 4টা, 4 থেকে 5টা, ঠিক আছে, ওকে।
আর অস্থায়ী সদস্য যে আছে তোমরা জানো যে এটা কিন্তু এরা 2 বছরের জন্য নির্বাচিত হয়। 10টা সদস্য এরা হচ্ছে এই ক্রম অনুসারে নির্বাচিত হয় জিনিসটা, এটা আমরা একটু খেয়াল করব। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি খুব গুরুত্ব দেই, তুমি দেখো যে তুমি দেখবা যেহেতু এবার বর্তমানে কে আসছে, যে সরকার আছে, এরা কিন্তু যে তুমি খেয়াল করবা যে সার্ক তারপরে আসিয়ান এগুলোকে খুব উন্নত করার চিন্তা ভাবনা করবে, ঠিক আছে। আচ্ছা, তা এইগুলো তুমি যেভাবে, তারপর বিমস্টেক যে রয়েছে এগুলো, হ্যাঁ, তা এগুলো কিভাবে তুমি খেয়াল করতে পারো, যেমন তোমাকে দিতে পারে কিন্তু প্রশ্ন, হ্যাঁ, যে হচ্ছে যে ধরো যে বিমস্টেকভুক্ত দেশ কোনগুলো, বিমস্টেকভুক্ত দেশ কোনগুলো। দেখো এই বিমস্টেকের পূর্ণরূপ এটা মেডিকেলে ইম্পর্টেন্ট না, হ্যাঁ, আমরা বলতে পারি বে অফ বেঙ্গল অফ ইনিশিয়েটিভের যেটা রয়েছে ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক্যাল হচ্ছে যে কোঅপারেশনের জন্য যে দেশগুলো, কিন্তু তুমি বিসিএস এর জন্য যেটা লাগবে সেটা আলাদা, যেটা মেডিকেলে তোমার দিতে পারে আমরা জানি যে সেই অনুযায়ী করবা। তা ধরো যে তোমার বিমস্টেক, এখানে তুমি দেখো যে কয়টা বর্ণ আছে, 60টা, এখানে খেয়াল রাখবা যে 60টা দেশ আছে। কয়টা দেশ বলো তো? 60টা। তো এটা কিভাবে খেয়াল রাখতে পারো? খেয়াল রাখার জন্য ধরো যে আমরা একটা মেয়ের নাম খেয়াল করলাম যে টিনা, ঠিক আছে, এই টিনাটা ধরো যে এমবিবিএস পড়তেছে, তার মানে কি এমবিবিএস, জাস্ট তুমি একটু খেয়াল করবা। তাহলে টিতে কি হইতে পারে, জাস্ট সাথে সাথে মুখস্থ হয়ে যাবে। টিতে থাইল্যান্ড হইতে পারে, যাকে বলবে যে হ্যাঁ এটা হতে পারে। আইতে কি হইতে পারে, ইন্ডিয়া হইতে পারে। এনতে কি হইতে পারে, নেপাল হইতে পারে, ঠিক না। তারপরে হচ্ছে এ যেটা আছে এটা আমরা একটু পরে এটা অন্য জায়গায় লাগাবো, এটা এটা এ মানে না কিন্তু, জানো না, এটাকে একটু বাতিল রাখি, ওকে ফাইন। তাই এমতে মায়ানমার, বিতে বাংলাদেশ, বিতে ভুটান, এস যে আছে এসতে হচ্ছে শ্রীলঙ্কা। তাহলে তুমি লক্ষ্য করে দেখো এই যে দেশগুলো আছে বিমস্টেক, এখানে যদি তুমি একটা জিনিস দেখো, এখানে কিন্তু এই 60টা দেশের নাম, এই এতে যে আফগানিস্তান সেটা কিন্তু এখানে হবে না। এবং এইখানে তুমি, আমি দেখাচ্ছি, তাহলে বিমস্টেকভুক্ত দেশ কয়টা আছে, এই যে থাইল্যান্ড, তারপর ইন্ডিয়া, নেপাল, তারপর হচ্ছে মায়ানমার, এরপরে কি হচ্ছে বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা। তাহলে তোমার প্রশ্ন দিয়ে দিতে পারে বিমস্টেকভুক্ত দেশ কোনটা হয়, কোনটা হয় না, একটু ডিফারেন্স থাকবে মিরাজউদ্দিন, ক্ষয়নীতি আন্তর্জাতিক বিষয়ের যেটা একটু ডিফারেন্স থাকবে। তুমি যদি হচ্ছে যে বইটা পেয়েছো সেটার সাথে যদি আমাদের মানে এখানে হচ্ছে যে ওইটার অনেকটা মিল থাকবে, তবে তার সাথে কিছু জিনিস আমরা এক্সট্রা একদম মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট সেগুলোকে এক্সট্রা এখানে যোগ করছি। হ্যাঁ, তোমার মানে হচ্ছে যে একেবারে যদি তোমার ওই ইয়া থাকে যে না, যে আমি ভাই এক্সট্রা জিনিসগুলো আরও অন্য জায়গা থেকে পড়ে নিতে পারবো, তাহলে নিতে হবে না। আর যদি তোমার মনে হয় যে না আমি হচ্ছে যে ওই ভেজালে যাবো না, যে কোনটা অন্য জায়গা থেকে বাছাই করবো যাবো, তাহলে তুমি নিতে পারবা, আর না হলে দরকারই নেই, ঠিক আছে, বুঝতে পারছো? এইটা জিনিস ভালো করে খেয়াল করবা। আচ্ছা, তারপরে তুমি দেখবা যে বিমস্টেকভুক্ত দেশের পরে তোমার মনে করো বললো যে হ্যাঁ আসিয়ানভুক্ত দেশগুলো কে কে রয়েছে, তাহলে এগুলো জিনিস দেখো খুব সহজ কিন্তু, এবং এগুলো কিন্তু মেডিকেলের পরীক্ষা আসার মতো, মানে কোনো জিনিস এমন পড়বে না যেটা আসবে না সেটা বাদ, ওটা পড়ার কোনো দরকারই নেই, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আসিয়ানভুক্ত যে দেশ আছে এটা কিন্তু 10টা দেশ আছে। তো এইটা অবশ্য খুব সহজ, এটা অনেক জায়গায় তোমরা এই জিনিসটা এমনিতে আলোচনা পাবা, সহজ দপ্তর তো আসবেই। যেমন হচ্ছে এমটিভি বলে একটা চ্যানেল ছিল, যে এমটিভিতে হচ্ছে বিসিএস যে আছে এটার হচ্ছে ফিল্ম দেখাবে, ঠিক আছে, ফিল্ম দেখাবে। তাহলে এমটিভি, তাহলে দেখো যে এখানে 3 3 6 4 10টা হয়েছে। তাহলে এম যেটা রয়েছে এটাতে হচ্ছে মালয়েশিয়া, টিতে হচ্ছে থাইল্যান্ড, বি যেটা রয়েছে এটা ভিয়েতনাম, বিতে হচ্ছে ব্রুনাই, তারপরে সি যেটা রয়েছে এটা কম্বোডিয়া, তারপরে এসতে হচ্ছে সিঙ্গাপুর, বুঝতেছো আমার কথা, তারপরে এফতে হচ্ছে ফিলিপাইন, আইতে হচ্ছে ইন্দোনেশিয়া, তারপরে এলতে হচ্ছে লাওস, আর এমতে হচ্ছে মায়ানমার। তার মানে সহজ করে একটু জিনিস পড়বা যাতে করে তোমার একদম ইজি ওয়েতে ইনশাল্লাহ মাথায় চলে আসে, তাহলে দেখবা যে আসিয়ানভুক্ত যে দেশগুলো আছে সেগুলো। আচ্ছা, আমি এটা কেন বলি যে তুমি দৈনিক অল্প অল্প করে একটু একটু করে পড়বা, খুব বেশিক্ষণ না কিন্তু দৈনিক। হ্যাঁ হ্যাঁ, না পিডিএফ শাখা হচ্ছে আমরা পিডিএফ দেই না, কাউকে দেই না, কারণ আমাদের জিনিস হচ্ছে 1 নম্বর, যার জিনিসের মধ্যে কোনো ভিন্নতা নেই সে পিডিএফ এমনি দেবে, কেন আমি তোমাকে পিডিএফ দেবো, বুঝতে পারছো না? তো এই জিনিসটা আমি কিন্তু খুব বিরক্ত হই যখন কেউ আমি যেটা বলি সেটা থেকে নকল হয়, তোমরা বুঝো না, তো আমি কেন তোমাকে পিডিএফ দেবো? আমি নিজে একটা জিনিস বানিয়েছি সেটা আমি তোমাকে পিডিএফ দিব যে নকল করে ইয়ে করার জন্য? আমরা বই দেই, এটা এটা যখন এটা বলে খুবই আমি বিরক্ত হই। আমার যে কিছু বিরক্তির জিনিস আছে তার মধ্যে এটা, যে মেরিটের মূল্যায়ন করে না তাকে আমি খুবই অপছন্দ করি। একটা ঘটনা বলি, দুনিয়ার সবচেয়ে বিখ্যাত একজন মানুষের নাম তোমরা জানো, যে হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। তো ওনাকে কিন্তু পড়াইতো এরিস্টটল। তো এরিস্টটল ওনাকে 3টা শিক্ষা দিছে প্রধানত, তার মধ্যে একটা শিক্ষা ছিল যে যোগ্য মানুষকে মর্যাদা দিবা তার যোগ্যতা অনুসারে। খুব ইন্টারেস্টিং। তো উনি যখন ভারতবর্ষ দখল করছিল, দখল করার পরে যে ওই যে একজন রাজা ছিল না পুরু, যাকে উনি খুব কষ্ট করে পরাজিত করছে,
তারপরে যখন ওনাকে ডাকছিল, ডাকার পরে বলছিল যে আপনি আমার কাছ থেকে কীরকম আশা করেন ব্যবহার। তখন পুরো বলছিল যে আমি রাজা, আমি রাজার মতোই ব্যবহার আশা করি। তা ওই যে অ্যারিস্টটল যে আলেকজান্ডার দি গ্রেটকে শিখাইছে যে যোগ্যতা অনুযায়ী মর্যাদা দিতে হবে, না যার যেরকম যোগ্যতা সেই অনুযায়ী, তখন তাকে শুধু তার রাজ্যই দেয় না, অন্যগুলোও দিয়েছে। তা তুমি তো পড়ার সিস্টেমে বোঝো না, পিডিএফ কেন রে বাবা তোমার এত এই জিনিস। তুমি জানো যে কিউজিন আছে একেবারে অ্যালার্জি, আমি মানে খুবই অপছন্দ করি। পড়া বুঝো না তুমি? তার বাংলাদেশে তো মেলা বই আছে, বাজার থেকে একটা বই কিনে এটা পড়ো, মূর্খ কথাকার। মানে মেজাজ গরম করা ও আমি চিনি রেগুলার মানে জিনিসটা এটা কিন্তু মানে বারবারে জানে যে আমি কোন জিনিসটা অপছন্দ করি। তারপরে যখন এগুলো কিন্তু খুবই বিরক্তিকর জিনিস। তুই মানে তোমার হচ্ছে যে পারমাণবিক বোমার সূত্র বাইর করে যে ভাই ফিরিয়ে তোমার জিনিস তোমার দরকার তুমি নিবা, দরকার নাই যে অন্য জায়গা থেকে পড়বা। তুমি চাইলেও তোমার বন্ধ করে দেওয়া উচিত। এইগুলো খুবই বিরক্ত লাগে আমার। পড়াশোনা ভাই করতে গেলে যেটা তোমার ভালো বুঝো না, মানে খুব মেজাজ কিন্তু গরম। পিডিএফকে আমি বলছি না, কোনোদিন আমার লেকচার আমি কোনোদিন পিডিএফ দেই, অন্য সবাই পিডিএফ দেয়, আমি কেন দেই না? আমি কি তোমার বই দেখে দেখে পড়াই? আচ্ছা এই বই দেখে যে রিডিং পড়লাম, এটা লাগবে, এটা কি, ওটা তো তুমি বই বের করবা, তুমি পড়বা। আচ্ছা তোমাদের অনেকে আছে যে মেডিকেলের পরীক্ষায় আমি স্পষ্ট বুঝতে পারি যে খারাপ করে কেন, সেটা বলি। তুমি এতদিন পড়ছো না, তা আমরা যে তোমাকে যে সামনে যে বইগুলো আমরা বের করছি, সলভ অ্যান্ড সাকসিড, তারপরে হচ্ছে যে এই বইগুলো মূলত হচ্ছে দাগানো জায়গার বই না, ওটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ মানে কালেক্টেড বুক, তার মানে এমসিকিউ যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো। কিন্তু আমি খুব দুঃখের সাথে দেখি অনেক স্টুডেন্ট বুঝেই না যে সে একবার কিন্তু মেইন বই থেকে পড়ছে, সে এখন ওইটা বাদ দিয়ে সে আরেকটা বা দুইটা বা তিনটা গাইড নিয়ে সে গাইডের মধ্যে ওই লাইনগুলো পড়বে। এইটা তুমি যে তোমার রেজাল্ট খারাপ হওয়ার যতগুলো কারণ হবে তার মধ্যে যদি 1 নাম্বার কারণ বলো, এটা আমি বলবো। ও বুঝে যে ব্রেন কিভাবে কাজ করে, মূর্খ হইলে যা হয়। আচ্ছা আমরা যে বইগুলো তোমাদের ডাইজেস্ট আকারে দিছিলাম, 6টা বই দিছি না? হ্যাঁ স্যার আন্তর্জাতিক বই কি শুধু আন্তর্জাতিক বিষয় থাকবে? তা কি আন্তর্জাতিক বিষয় ছাড়া কি অন্য বিষয় থাকবে? শুধু আন্তর্জাতিকে থাকবে। এটা তো আন্তর্জাতিক মানে শুধু আন্তর্জাতিক, যেটা তোমার মেডিকেলে উপযোগী আন্তর্জাতিক সেটা। হ্যাঁ হ্যাঁ একটা কথা আগে থেকে পিডিএফ এটা একদম পছন্দ করে না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিকই বলছে। আচ্ছা তাহলে যে জিনিসটা বলছিলাম শোনো আগে, এতদিন পড়লে আপনার এখানে পড়ার সিস্টেম বুঝাই যায়। আচ্ছা স্যার আমি বাসায় সব সলভ করলে মার্ক ভালো আসে, কিন্তু ওয়েবসাইটে পরীক্ষা দিতে গেলে আমার মার্ক কম আসে, কিন্তু ওয়েবসাইটে পরীক্ষা শুরু করলে কেন জানি আর স্যার উভয়ের হবে বলে মাথায় গেছেন। আচ্ছা এইটা সাইকোলজিক্যাল, এটা রাতে ঘুমানোর আগে চিন্তা করতে হবে আমি যখন ওয়েবসাইটে পরীক্ষা দিচ্ছি তখন বাসায় পরীক্ষা দিচ্ছি, এবং এই পরীক্ষাটা আমি মেডিকেলে আমি দেবো এবং আমার ব্রেইন ঠিকভাবে কাজ করবে। এটা তুমি এখন থেকে চিন্তা করবা এবং রাতে ঘুমানোর আগে এটা রেগুলার চিন্তা করবা, দেখবা যে ইনশাআল্লাহ ঠিক আছে। হ্যাঁ এই জিনিসটা ভালো করে মাথায় রাখবা। ওকে শোনো 12 তারিখটা পার হোক, একটা স্টুডেন্টও যে মিস করবে, ও যদি কয় যে ভাই খুইলাম তো যে ভাই আমি 20,000 টাকা দিব, এখন আমাকে ভাই অ্যাকসেপ্ট দেন, পাবে না সে। এটার ক্ষেত্রে আমরা করা করি, মানে বইয়ের ক্ষেত্রে আমরা করা করি, কোর্সে পরে আমরা ঢুকাই নেই যে ঠিক আছে, কিন্তু বইয়ের ক্ষেত্রে হবে না। বই একদম ক্লিয়ার কাট কথা, তোমার দরকার তুমি কোয়ালিটি বুঝো না, তোমার দরকার নেই মানে। কারণ আমি বই দেওয়ার ক্ষেত্রে খুবই কড়াকড়ি থাকে যে বই যেভাবে আমি দিব ঠিক সেই অনুযায়ী সিস্টেম একদম ওইটাই ফাইনাল। আচ্ছা এখন যে জিনিসটা বলছিলাম, যে জিনিসটা মাথায় নাও, সেটা হচ্ছে যে মেডিকেলে যে অনেকে চান্স মিস করার যে অনেক কারণ থাকবে না, তার মধ্যে একটা কারণ থাকবে তুমি মেইন বই এতদিন পড়ছো বা তুমি যেই কোচিংয়েই পড়ো তুমি সেটা ডাইজেস্ট পড়ছো, পড়ছো, সেই আলোচনা যদি তুমি আরও 1-2টা বইয়ের মধ্যে নিয়ে তুমি নতুন করে ওইটা পড়ো। মনে করো তুমি ওইটা আমি তো এক্সাম্পল দিই তাহলে বুঝবো। ধরো যে তোমার হচ্ছে যে নগ্নবীজ উদ্ভিদের সব বইটা তুমি তোমার বই থেকে পড়ছো, কিংবা তুমি হচ্ছে যে ব্রায়োফিটার সবগুলো বইটা পড়ছো, কিংবা ধরো যে তোমার হচ্ছে যে বিভিন্ন প্রাণী জগতের পর্বের বৈশিষ্ট্যগুলো তুমি পড়ছো, তুমি বই থেকে কিন্তু এক স্টাইলে পড়ছো। এখন ওই জিনিসটাই তুমি আরো 1-2টা বইয়ের মধ্যে আলাদা করে পড়তেছো, এটা হচ্ছে তোমার মানে তোমার যে কিরকম ভয়ঙ্কর খারাপ সেটা ফাইনালি পরীক্ষার সময় যে কেন অনেকে যে আমার খেয়াল থাকেনি, তার মধ্যে এটা একটা বড় কারণ। তা আমরা ওই বই কেন দেই না ফাইনালি, যে যা বিভিন্ন যে এক্সট্রা তথ্যগুলোকে দিয়ে আলাদা করে, আমি জানি যে এটা ওর ক্ষতি হবে, তা আমাদের বইয়ের স্টাইলটা কি যেটা তোমার ক্ষতি করবে না। তার মানে কি, তার মানে হচ্ছে যেটা তুমি এমসিকিউ তুমি প্র্যাকটিস করলে এটা তোমার ক্ষতি নেই, কারণ এমসিকিউ তো তুমি মেডিকেলে পরীক্ষা দিবে তো এমসিকিউ স্টাইলে, তা তুমি এমসিকিউ প্র্যাকটিস করলা ঠিক আছে, ওই এমসিকিউটা তুমি হচ্ছে যে সুন্দর করে প্র্যাকটিস করলে তোমার ব্রেইনে আসলো যে আচ্ছা এরকম এমসিকিউ তোমার নতুন নতুন স্টাইলে প্র্যাকটিস করতে হবে। কিন্তু তুমি বইয়ের যে লাইনটা অলরেডি পড়ছো সেটা তোমার অলরেডি লং টার্ম মেমোরিতে ইমেজ আকারে সেট হয়েছে, তুমি সেটা আবার নতুন করে পড়তেছো, তা তোমার মাথার মধ্যে কি এতটুকু বুদ্ধি নেই? এত মূর্খ কিভাবে একটা স্টুডেন্ট হয়? পড়ার সিস্টেম তুমি বোঝো না। তুমি এখন নতুন নতুন এমসিকিউ চেষ্টা করো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি
বইয়ে যেই লাইনগুলো অলরেডি তুমি পড়ছো, ধরো যে তুমি ধরো তড়িৎ বলয়ের ধর্ম তুমি পড়ছো কথার কথা, তারপরে তুমি পড়ছো ধরো যে যে ইয়া আছে ওইটাকে কি বলে যে ধরো যে অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্যগুলো পড়ছো, কিংবা ধরো যে তুমি পড়ছো যে হচ্ছে ওটা কি বলে প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো, তারপরে সমষ্ট প্রক্রিয়ার বৈশিষ্ট্য, রুদ্ধতা প্রক্রিয়ার বৈশিষ্ট্য, এটা তুমি বই থেকে একবার পড়ছো না, বা যে কোনো একটা তুমি ডাইজেস্ট বা প্র্যাকটিস বুক থেকে অলরেডি পড়ছো। তো সেইটাই যদি আবার তুমি এখন নতুন করে তুমি আরেকটা বইয়ের মধ্যে, মানে কি ভয়ঙ্কর খারাপ, মানে এইটা তোমার, তুমি জানো যে তোমার ব্রেইনের কি তুমি ক্ষতিটা, মানে তুমি তোমার পড়া যে এতদিন যে করলা, মানে মানে এটা কিরকম ভয়ঙ্কর, এটা কি তুমি বুঝো? এবং আমি অবাক হয়ে যাই যে মানে একটা স্টুডেন্ট এত মূর্খ কেন। আমাকে অফিস থেকে আজকে বলছে যে স্যার, কেউ বলছে স্যার কি ওরকম করে ইয়া দিবে, হ্যাঁ ওইটাকে কি বলে যে স্যার হচ্ছে যে ওই যে বিভিন্ন বইয়ের যে হচ্ছে যে ইম্পর্টেন্ট যেগুলো ইয়াগুলো অলরেডি বিভিন্ন বই আমাদের ছিল ডাইজেস্ট, তারপরে হচ্ছে যে ওই প্র্যাকটিস বুক বা কোশ্চেন্স যে ব্যাংক ছিল ওইখানকার ইয়াগুলো, আমি বলছি কেন এটা, বলছে স্যার মানে স্টুডেন্ট জিজ্ঞেস করছে, তাই আমি বলছি ও কি বুঝে জিনিসটা, স্যার এটা তো আমরা তো আর জানি না। তা আমার মনে হলো যে আমি স্টুডেন্টকে বলি যে এ এত মূর্খ যদি হয় তাহলে আসলে এরকম মূর্খের জন্য মেডিকেল ও জানেই না। তো আমি বারবার বলছি যে তোমার মেডিকেল অ্যাডমিশন যে পরীক্ষা হবে, তোমার প্রত্যেকটা টাইমের একটা নির্দিষ্ট ওষুধ আছে, যে ওষুধটা ওই সময় তোমার ঠিক, তুমি পরীক্ষার আগে এখন তুমি এমসিকিউ কেন্দ্রিক বই পড়ো, এমনকি বিভিন্ন যে হাইলাইটস বের হয়, ভুলো কিনিও না পড়িও না। আমি তোমাকে বলছি তোমার ভালোর জন্য, আমাদের সাথে যারা শত্রুতে আছেন নো, আমি তোমার ভালো। এবং যারা বুঝে না, যারা এই বইগুলো স্টুডেন্টদের হাতে এই সময় দেয়, তারা তোমার না বুঝেই দিচ্ছে, জানে না, জানলে দিত না, যে বুঝতে পারতো। এবং স্টুডেন্ট এইটা পড়তে গিয়ে যে কি, তুমি এখন যেটা করতে পারো, যেমন আমরা যে সাজেশনটা দিব সেইখানে যে এই অধ্যায়ের এই টপিক্সটা ইম্পর্টেন্ট, এইটা তুমি যেখান থেকে পড়ছো তুমি সেখান থেকে পড়ো, কিন্তু তুমি ওইটা রিলেটেড এমসিকিউ প্র্যাকটিস করো নতুন ভাবে, কোনো সমস্যা নেই। আমি কি বুঝাইতে পারছি আমি কি বলছি? তাহলে এই জিনিসটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই জিনিসটা ভালো করে মাথায় রাখবো। স্যার সলভ এন্ড সাকসিডের বই কি সকল লেখকের বইয়ের ইম্পর্টেন্ট এমসিকিউগুলো, আর মডেল টেস্টের বইটা সাজেশন বই? আচ্ছা, মডেল টেস্টের যে বইটা সেইটা হচ্ছে যে আমরা যেভাবে তোমাদের মডেল টেস্ট সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল নেই না, ঠিক এই টাইপের এমসিকিউ বই। সলভ এন্ড সাকসিডের 3টা আলাদা বই, সেখানে ফিজিক্স থাকবে একটা, কেমিস্ট্রি বই থাকবে একটা, বায়োলজি। ওইখানে বিভিন্ন বইয়ের যে ইম্পর্টেন্ট প্রায় 12,900 12,700 মানে 13,000 এমসিকিউর মধ্যে বাছাই করা যে এমসিকিউগুলো, মানে যেগুলো তোমার পরীক্ষা একদম আসার মতো মেডিকেলে, কারণ সব প্রশ্ন মেডিকেলে আসার মতো, সেগুলোকে আমরা আলাদা করে প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নগুলোকে 3 ভাগ করছি, বুঝতে পারছো? তা এই বইটা হচ্ছে তোমার সলভ এন্ড সাকসিড। আর সাজেশন যে বইটা, সেইটাতে তোমার যে কোন অধ্যায়ের কোন কোন টপিক্সটা তোমার জন্য পড়া উচিত, এবং কোন অধ্যায় থেকে কয়টা করে প্রশ্ন থাকবে, এবং সেইটা হচ্ছে পড়ার জন্য তোমার কিরকম টাইম বরাদ্দ দেওয়া আছে, তা এইটা হচ্ছে তোমার। এবং মানে প্রত্যেকটা বই যাতে তোমার জন্য উপকারী হয়, শেষের সময় গিয়ে তোমার, আমাকে অনেক স্টুডেন্ট, আমার এখনো খেয়াল আছে, কয়েক বছর আগের কথা বলতেছি, তখন অফলাইনে পড়াতাম, তখন হচ্ছে যে আমাকে পরীক্ষার পরে ওই আমরা গার্ডিয়ান সমাবেশ করি, তা আমাকে বলছে যে স্যার আমাদের একটা কথা আছে। জি বলেন। বলছে স্যার আমরা সেকেন্ড টাইমের, ফার্স্টে আমরা নাম নিচ্ছি না কোচিংয়ের, যে কোচিংয়ে পড়ছিলাম, তা পরীক্ষার আগে কিন্তু ওই আগের থেকে তো বন্ধ করে দিত 1 মাস আগে বাইয়া, তার আগে দেখা গেল পরীক্ষার 7 দিন আগে হচ্ছে কোচিংয়ে ডাকছে, ডেকে অনেকগুলো হচ্ছে জিনিস আমাদের দিয়েছে নতুন, যেগুলো তোমরা পড়ো। তা তোমরা কি করলো, কয় যে ভাই ওগুলো আমরা পড়তে যায়, দেখা যায় পরীক্ষা 7 দিন আগে দিছে, এবং হচ্ছে ওগুলো থেকে একটা প্রশ্ন আসে। বললাম তো তোমরা ওই সময় কি জিনিস ওগুলো? বলছে যে আলোচনা, এমসিকিউ। মূর্খ নাকি? তা আমি এটা তো আমি কয়েক বছর আগে বলে দিয়েছি, এবং এই জিনিসটা যদি এখন স্টুডেন্টদের মধ্যে থাকে, হ্যাঁ। এখন কথা হচ্ছে রংপুর মেডিকেল যেই মার্কস লাগে সেই মার্কসের থেকে বেশি পাইছেন, ঢাকা 3 কলেজে যেই মার্কসে ভর্তি হবে তার থেকে কম পাইছে, সেক্ষেত্রে কোন কলেজে সিরিয়াল আসবে? এখন কথা হচ্ছে আমি রংপুর মেডিকেল কলেজে যেই মার্কস হলে সেই মার্কসের থেকে বেশি পাইছি, ঢাকা 3 কলেজে যেই মার্কসে ভর্তি হবে তার থেকে কম পাইছি, তাহলে তোমার 4 নাম্বার যেটা তুমি রংপুর মেডিকেল কলেজ সেটা পাবা। না হলে তুমি দেখা যেত তুমি যদি ওই সিরিয়াল অনুযায়ী দিতে হয়, তোমার দেখা গেল যে তুমি বরিশাল মেডিকেল পাইলা বা সিলেট পাইলা, তখন তুমি বরিশাল বা সিলেট থেকে তুমি মাইগ্রেশন করে আবার তোমার রংপুরে আসতে হইতো। এই জিনিসটা বুঝতে পারছো? কারণ আমি তো তোমাদের ভালোটা চাই দেখে তোমাদের সত্যিটা বলি, তা তোমরা তোমাদের অবশ্য তোমাদেরও দোষ দিব না, কারণ তোমাদের মানে না বুঝার কারণে এটা ভুলও করবা না। এটা মানে একটা জিনিস তোমার ক্ষতি হবে, আমি তোমার হচ্ছে যে আমি আমার নিজের লাভের জন্য আমি তোমাকে এটা দিব, এটা আমার জীবনে না। আমি সবসময় বলি যে না, যেইটা তোমার এই সময় ক্ষতি করবে না, কারণ শেষের দিকের টাইমটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কোনো ক্ষতি ছাড়া। স্যার ফার্স্টের চয়েস ঢাকা মেডিকেল দিয়েছেন, সেকেন্ডে আমার
পরে ঢাকা 2টা মেডিকেল কলেজ, এটা দিলে দিতে পারো। তাতে করে তুমি যদি ধরো যে তোমার সিরিয়াল হচ্ছে মনে করো 300তম, তোমার 250 পর্যন্ত ঢাকা মেডিকেল, তারপরে সিরিয়াল তুমি দিছো যে তোমার নিজের জেলা, তাহলে তোমার কিন্তু 250-র পরে তোমার সিরিয়াল আসছে, সেক্ষেত্রে তুমি ঢাকা মেডিকেল হইতো না, তোমার ঢাকার অন্যগুলো হইতো। কিন্তু তুমি যদি সেকেন্ড চয়েস তোমার নিজ জেলাটা দাও, তখন কিন্তু তুমি ওই মেডিকেলে তোমার চান্স চলে আসবে। ঠিক আছে? তারপর যদি তুমি এখন কাজে না হবে, আমার এখন মনে হচ্ছে যে আমার বন্ধু বান্ধবরা কেউ ঢাকার সলিমুল্লাহ চান্স পেয়েছে, ও করছে তুই আবার এই ভুল করছিস, সেক্ষেত্রে আমি বলি যে তুমি ঢাকার 3টা, আর তুমি যে একদম অ্যাডামেন্ট তোমার বাসা, বিশেষ করে চিটাগাংয়ের স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা দেখছি যে আমি চিটাগাং ছাড়া পড়বে না, ঢাকা মেডিকেল হলে পড়বো, অনেকে ঢাকা থেকেও পারেন আর চিটাগাংই পড়ে, সেক্ষেত্রে তুমি দিতে পারো। কিন্তু এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? হ্যাঁ স্যার, রংপুর থাকবে, সেক্ষেত্রে কিভাবে রংপুর আসবে? লাজুল ইসলাম 4 নম্বরে রংপুর থাকবে, তোমার কিভাবে আসবে সেটা হচ্ছে যে তোমার অ্যাকর্ডিং টু চয়েস, তোমার মনে করো তোমার চয়েস অনুসারে তুমি ধরো যে ঢাকার 3টা হইতো না, তুমি ধরো যে আসতো ময়মনসিংহ আসতো বা চিটাগাং আসতো, কিন্তু তুমি ময়মনসিংহ চিটাগাং না দিয়ে 4 নম্বর চয়েস দিয়ে রাখছো হচ্ছে তোমার রংপুর, তাহলে তোমার রংপুর আসবে। এটা অনেকে বুঝেই না কিভাবে আসবে, মানে এটাই তো তোমার হচ্ছে যে পজিশন, মেরিট লিস্ট এবং তোমার চয়েস, এই দুইটাকে কম্পিউটারে যে অটোমেটেড করলে তো এটাই আসবে। এটা না আসার কি আছে বুঝলাম না, এটাই তো আসবে। হ্যাঁ, যেটা বলছি এটা রিয়েল, অনেকে জানে না। আমি বলছি যারা তোমাদের এইগুলো বিষয়ে ইনস্ট্রাকশন তারা জানে না দেখেই আমি যেটা বলছি, যে তোমার কারো চ্যালেঞ্জ করার সাহস থাকে আমি বলে দিলাম, যেটা বললাম এটা ফাইনাল কথা। বুঝতেছো আমি কি বলছি? যে তোমার যে মেডিকেলে তোমার মেরিট এবং তোমার চয়েস, মনে করো তুমি ফার্স্ট চয়েস দিছো, ধরো ফরিদপুর মেডিকেল, তুমি সারা দেশে ফার্স্ট হয়েছো, তোর কোন মেডিকেল দিবে? তুমি যেটা ফার্স্ট দিছো, কারণ তুমি ফার্স্ট হয়েছো, কিন্তু তোমার তো চয়েস ফার্স্ট, তোমার প্রথম চয়েস, তার মানে তুমি যেটা চাবা সেটা তোমাকে দিবে। তো তুমি চাইছো ফরিদপুর, তুমি তো ওইটা তোমার জন্য ফার্স্ট। বুঝতেছো আমার কথা? এটা তো খুব সহজ কথা। স্যার মেডিকেলে কি সব বিষয় আলাদাভাবে পাস করে? না, মেডিকেল অ্যাডমিশনে কোনো আলাদা বিষয় নাই। এই মেডিকেল অ্যাডমিশনের টোটাল নাম্বার এবং মেট্রিক ইন্টারের যে স্কোর, এই দুইটার উপর ভিত্তি করে হবে। ঠিক আছে? হ্যাঁ, রংপুরের আশেপাশে দিনাজপুর, নীলফামারী, কোনো সমস্যা নেই তো এরকম। তবে আমার মতে ওইটাও দিতে পারো, তবে আমার মতে তোমরা যে ওই অনুযায়ী দিলে ভালো, না দিলেও যে ক্ষতি আছে তা না। মানে কোনটা জানো, এই যে তানসি যেটা বলছে, ঢাকার 3টা দিল, দেওয়ার পরে সে রংপুর দিল, রংপুরের পরে দিনাজপুর দিল, দেওয়ার পরে নীলফামারী দিয়ে, তারপর অন্যগুলো দিতে পারে। খুব যে ক্ষতি হবে তা না, এটা স্মার্ট একদিক থেকে, কারণ তার জন্য স্যার ভার্সিটির জন্য মেন বই কতটুকু গুরুত্ব? আমার মতে খুব একটা গুরুত্ব বহন করে না, কেননা ভার্সিটিতে আমরা দেখছি যে কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন্স থেকে আসে। তুমি চাইলে পড়তে পারো, কিন্তু তোমার মেইন কোশ্চেন্সগুলো পড়া থাকলে যথেষ্ট। স্যার সলভ এন্ড সাকসিড বই হাতে পেলে আপনার আগের বইগুলো আর পড়বো না? স্যার আগের বই তুমি চাইলে পড়তে পারো, তোমার রিভিশনের জন্য যে জায়গায় তোমার গ্যাপ, সলভ এন্ড সাকসিডগুলো পড়বা অবশ্যই। মানে তুমি যা পড়ছো সেগুলো তোমার যে ওগুলো যদি তোমার খেয়াল থাকে যে তোমার ওইখানে তোমার সব ওকে আছে, তখন জাস্ট যে জায়গাটা একটু কনফিউশন সেটা পড়বা, পড়ার সিস্টেম তো আমি দেখাই দেবো। ঠিক আছে? স্যার ভাই এখন শুধু মূল বইয়ের দাগানো লাইন পড়বো আর আপনার সলভ এন্ড সাকসিড বই সমাধান করে আপনার মডেল টেস্ট দেবো। ভাবিদা সুমাইয়া, আমরা যে বুদ্ধিগুলো দেশ চাইতে ভালো বুদ্ধি তোমাকে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ, কারণ ভালো বুদ্ধি দিতে গেলে পরিশ্রম নিজে করতে হয়, না হলে ওই রকমই হয়। তুমি নিজেই বুঝতে পারবে। তুমি ক্লাস দেখো সবার অনলাইনে, সারা বাংলাদেশে সব অনলাইন অফলাইন সবগুলোর ক্লাস দেখো, দেখে তোমার যার কথা বিশ্বস্ত বেশি তোমার সাইন্টিফিক মনে হয় সেটা তুমি ফলো করো। তুমি দেখো যে আমাদের কাছাকাছি কারো কথা আছে কিনা, তাহলে বুঝতে পারবে। স্যার আমি 26 একাডেমিক প্রোগ্রামের স্টুডেন্ট স্যার, না আবার আমি 2 উইক থেকে স্যার রিটেন এক্সামটা খাতা পাইতে পারতেছি না। অফিসে বলছে ওরা এক্সাম দিয়েই খাতা পাঠাইতে পারতেছে না, মানে পরীক্ষার খাতা। আচ্ছা, এটা তো সফটওয়্যারে কোনো জায়গায় বোধহয় সমস্যা হয়েছে। এটা তো এই এখন বললো 11টার দিকে, কালকে আমি তোমাদের তো কালকে সকালে আছে। বন্দি পাঠশালা দেখতে বইয়ের সাথে একটা করে, ভাই আমি তোমাকে খালি পড়াবো ভালো করে, আমি জীবনে একটা স্টুডেন্টকে একটা চকলেটও খাই না, আমি পড়াই ভালো করে, খাতির করি না আমি স্টুডেন্টের। আমার কথা, তোমার লাইফের দরকার কি? তোমার চান্স পাওয়া, তুমি কোম্পানি দিতে পারো, তোমার চকলেট বিরিয়ানি প্যাকেট খায় কোনো লাভ নাই। মূর্খ যারা তারা বুঝে না, তোমার কোয়ালিটি বুঝো না, তো এটা হলো দুঃখজনক। এটা আছে বাংলাদেশের ভাগ্য যে ডক্টর ইউনূস স্যারকে আমরা পাইছি, সারা দুনিয়া এরকম লোক খুব রেয়ার আছে, খুবই রেয়ার। আল্লাহ আমাদের রহমত করতে পাইছি। কিন্তু তুমি দেখো যে ভোট হইলে কিন্তু ওনাকে আমরা পাইতাম না, কারণ কি ভোটের সিস্টেমটা হচ্ছে ধান্দাবাজি সিস্টেম। হ্যাঁ, কিন্তু দেখো ওনার মতো কোয়ালিটি কি, যে বিএনপি বলো, আওয়ামী লীগ বলো, অন্য কোনো দলে বাংলাদেশে আছে নাই, কিন্তু বুঝি না তো আমরা, এটা হচ্ছে দুঃখজনক। হ্যাঁ,
ফাহমিদা সুমাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি দেখো, তার না আমার ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে, কিন্তু তারপর আমি তোমাকে বলবো যে তোমরা সবগুলো জিনিস দেখবা, ঠিক আছে স্যার। সবগুলো স্যার সবাই শুনো, 250 সিটওয়ালাগুলো মেডিকেলগুলো আগে নিজের লোকেশন অনুযায়ী, তারপর 200 সিটগুলো, তারপর 100 বা 230, হ্যাঁ মানে ওই সিকোয়েন্স অনুসারে দিবা। হ্যাঁ আচ্ছা, শেষ করবো ইনশাআল্লাহ স্যার। সামারি ডান, এখন স্যার দাগানোর লাইন পড়া বাকি। এখন অনলি সামারি রিভাইজ দিবা, দাগানোর লাইন পড়বা, আর সলভ অ্যান্ড সাকসিড যেই এমসিকিউ কেন্দ্রিক সামনের যে বইগুলো যাবে এগুলো এমসিকিউ কেন্দ্রিক। এই যে অনেকে যে ভুলগুলো করে, তুমি দেখবা যে সাম্প্রতিক ইয়াটিয়া কি করে, আলোচনা পরে, তুমি আলোচনা পরে খেয়াল রাখতে হবে, তোমাকে এমসিকিউ কেন্দ্রিক প্র্যাকটিস রাখতে হবে, যাতে করে তুমি জিনিসটা এমসিকিউ কেন্দ্রিক তোমার মাথায় থাকে, কারণ পরীক্ষা তুমি দিবে এমসিকিউ কেন্দ্রিক, ঠিক আছে। ওকে, তাহলে ঢাকা 3টা দেওয়ার পর কোনগুলো দিলে? আচ্ছা, টাঙ্গাইলে তোমার আশেপাশে, তোমার বাসার আশেপাশে ফেরদৌসী খানম যে মেডিকেল আছে সেটা। তাহলে হ্যাঁ, শেষ করবো, আগে একটু জিনিসটাকে বুঝাই দিই। তা আমার মনে হয় ইনশাআল্লাহ বুঝতে পারছো আমি কি বলছি। আচ্ছা, আমি একটু জাস্ট রিভাইজ করাই দিই, এটা যাতে একটু খেয়াল থাকে, এটা খেয়াল হবে। আচ্ছা, সিগনেচার বাংলা এগুলো চয়েস ফর্ম নিয়ে আমরা বলছি। আচ্ছা, সিঙ্গেল ডাবল প্লাঙ্ক এগুলো বলছি আমরা। আচ্ছা, তাহলে চীনের রুই মাছ না খেয়ে আফসোস হয়েছে, তাহলে চীনা ভাষা রয়েছে, রুশ রয়েছে, ইংরেজি রয়েছে, আরবি, আর এটা কিন্তু হচ্ছে ফার্সি না, ফরাসি স্প্যানিশ, ফার্সি আর ফরাসিটা দেখ। 24 অক্টোবর হচ্ছে দিবস, 51টা দেশ আছে, 51 চলে নিয়ে অ্যামাইনো অ্যাসিড থাকে। পোল্যান্ড হচ্ছে স্বাক্ষর না করেও সে হচ্ছে সদস্য, 50টা স্বাক্ষর করছিল। ABC আমেরিকা, ব্রিটিশ, চায়না, ফ্রান্সের, এই রাশিয়া, এই 5টা হচ্ছে স্থায়ী, 10টা হচ্ছে অস্থায়ী, টোটাল 15টা। হ্যাঁ হ্যাঁ, এখনই শেষ করবো। না মিরাজউদ্দিন ম্যাটারিয়াল দিয়া, আমি সবসময় বলি যে তোমরা, আমি পড়াশোনার ক্ষেত্রে 1 নাম্বার হইতে চাই, ওই মানুষক পুরস্কার, ওই টাকা দিয়া ভোট কিনা, একদম খুব অসাধারণ তোমার সেবা করবে মনে করো দেশের, সে কিন্তু ভোটে দাঁড়ালে সে টাকা দিবে না, তোমাকে টাকা তোমাকে কে দিবে না? চোর বাটপার, সে নিজে 20 টাকা চুরি করবে, তোমাকে 10 টাকা দিবে, দিয়ে যদি সে যাইতে পারে 20 টাকা চুরি করে খাবে। মানে সিস্টেমটা তোমাকে বুঝতে হবে। যে কোনো ক্ষেত্রে তো স্টুডেন্টের সাথে তোমার সাথে আমার সম্পর্কটা হবে কি পড়া কেন্দ্রিক, তোমার সাথে আমার এক্সট্রা খাতিরেরও দরকার নেই, কিন্তু হ্যাঁ প্রত্যেকের সাথে আমার সম্পর্ক ওকে ফাইন, কিন্তু স্টুডেন্টের সাথে আমার মূল কাজটা কি, তোমার সাথে আমার সম্পর্কটা কি, যে তোমার যে কোনো সমস্যা তুমি সমাধান করে দিতে পারি, তুমি যদি সমস্যায় না পড়ো, পড়া যাতে ইজি হয়, মেডিকেলে যাতে তুমি চান্স পাও, এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে। বইগুলো শেষ করার জন্য 15 থেকে 17 দিন যথেষ্ট, যদি আমরা সাইন্টিফিক হইতে যেভাবে বলবো সেই অনুযায়ী পড়ি। এতে কোনো সমস্যা হবে কি? মেডিকেলের কোডের ওইটা নিয়ে কোনো সমস্যা না, ওইটা ওইখানে দেওয়া থাকবে, ওই অনুযায়ী করবা। তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ আমরা অনেকক্ষণ কথা বলছি আজকে হচ্ছে, তাহলে এই অনুযায়ী, এবং সাধারণ জ্ঞানের যে বই সেইটার তো আজকে কত 9, 10, 11, 12, 3 দিনের মধ্যে করতে পারবা। আচ্ছা, এইটা যেই সমস্যা হয় সেই সমস্যাগুলো, এটা হচ্ছে যে, এটা হচ্ছে অমৃতা সাদিয়া, এটা হচ্ছে আমাদের পেজে জানাতে হবে, তারা আমাকে বললে আমি, এটা বিশাল কমেন্টস, এটা ডিপ্রেস ছিলাম। যেই অবস্থায় তুমি প্রিপারেশন নিতে চাও, দৈনিক হচ্ছে 8, 10, 12 ঘন্টা করে পড়ো ইনশাআল্লাহ। স্যার মেডিকেলে ভর্তি করে আগের দিন যেয়ে থাকবো নাকি পরীক্ষার দিন যাব? আগের দিন যেয়ে থাকো, এটা বেশি ভালো। না হলে হচ্ছে দেখা যায় যে হঠাৎ করে ওই সময় ওই দিন সাইকোলজিক্যাল ট্রমা হয়। হ্যাঁ, আল্লাহ না করো। তাহলে ঠিক আছে, 12 তারিখে পড়ার রুটিন কেমন হবে এটা আমরা আগামীকালকে 10, তারপরে 11, এই কয়দিন বলবো, 12 তারিখ থেকে তো শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ, অনেকক্ষণ কথা বলছি, ভালো থাকিও, আসসালামু আলাইকুম।